আমি তোমার কাছে থাকবো নিবিড় ভাইয়া, আমাকে ঘুম পাড়িয়ে দেবে গো। আমার ঘুম আসছে না। সদ্য বিবাহিত নিজের স্বামীকে জড়িয়ে থাকা মেয়েটির মুখের কথাগুলো শুনে থম মেরে দরজার কপাট ধরে দাঁড়িয়ে থাকে লাবণ্য। ওর হাত পা যেন ঠান্ডা হতে শুরু করে। আমি নিবিড় ওর দিকে এক ঝলক তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ে জড়িয়ে থাকা মেয়েটিকে সারানোর জন্য। মেঘলা, কি করছিস? ছাড় আমায়, কি হয়েছে তোর? এতটুকু বলে মেঘলাকে ছাড়িয়ে নিলে বুঝতে পারে মেয়েটার সারা শরীর গরম আগুন। নিবিড় বুঝতে দেরি হলো না মেঘলার এমন আচরণের কারণ। ভ্রুযুগল কুঁকড়ে ব্যস্ত হয়ে পড়ে। মেঘলাকে দ্রুত বিছানায় শুইয়ে দিয়ে নিবিড় ওষুধের প্যাকেট হাতে নিয়ে সেখান থেকে একটা মেঘলাকে জোর করে খাইয়ে দেয়। আমার ওষুধের প্রয়োজন নাই, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। উফ! মেঘলা বকবক বন্ধ করে চুপ করে ঘুমাতো। এত জ্বর বাঁধিয়েছিস কী করে? তুমি জানো না নিবিড় ভাইয়া, ছোট থেকে তো এই জ্বরটাই আমার সঙ্গী। যখন যখন আমি একা হয়ে যাই তখন তো এই জ্বরটাই আমাকে সঙ্গ দেয়। তুমি জড়িয়ে ধরলে জ্বর চলে যাবে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেঘলা। নিবিড় ধমক দেয়, মেয়েটাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। মাথার চুলে বিলি কাটতে থাকে। ওদিকে যে দরজার কাছে দাঁড়িয়ে কেউ একজন অশ্রু বিসর্জন দিচ্ছে তা যেন নিবিড়ের ভাবনার বাইরে। হুঁশ আসে ওর ফুপু রুমানিয়ার বেগমের ডাকে। আজকের দিনেও তুই এখানে আসলি? আমি তো ছিলাম, মাথায় হাত বুলিয়ে দিতাম। জ্বর হয়েছে, আমি তো তোকে সামলাতে পারতাম, তা না করে ছুটে নিবিড়ের কাছে চলে আসলি। নিবিড়ের থেকে মেঘলার মা এক টান দিয়ে মেয়েকে তুলে বসিয়ে দেয়। তোর কি এখনও কাণ্ডজ্ঞান হবে না বলতো? আজ ওদের বিশেষ একটা দিন, তোর অসুস্থতার জন্য তুই ওদের অসুবিধায় ফেলছিস না মা। চল তোকে রুমে নিয়ে যাই। না, আমি যাব না, আমি কোথাও যাব না। ও নিবিড় ভাইয়া, আম্মুকে এখান থেকে চলে যেতে বলো না গো। আমি যাব না তোমায় ছেড়ে। নিবিড়কে শক্ত করে জড়িয়ে ধরে মেঘলা। রুমানিয়া বেগম অনেক জোরাজোরি করে মেঘলাকে নিয়ে যাওয়ার জন্য। ফুপি থামো তো, মেয়েটার জ্বর, আর এই অবস্থায় তুমি ওকে কেন জোরাজোরি করছো বলো তো? নিবিড়, তুমি আর কোনো কথা বলবে না। ও যা বলবে তাই করতে হবে। তোমার বিয়ে হয়েছে আজ, তোমার স্ত্রীকে তুমি সময় দিবে। আজ তোমাদের জন্য বিশেষ একটা দিন, সেখানে ওর পাগলামিগুলোকে তুমি কেন প্রশ্রয় দিবে বলো তো? মেঘলা, অনেক হয়েছে, এবার তুমি চুপচাপ এখান থেকে যাবে। আম্মু, আমি যাব না। নিবিড় ভাইয়ের কাছে না থাকলে আমার যে জ্বর ভালো হবে না আম্মু। রুমানিয়া বেগম মেঘলাকে বকুনি দিয়ে নিয়ে যেতে গেলে নিবিড় থামিয়ে দেয়। সেদিন কি হয়েছিল তুমি কি ভুলে গেছে ফুম্মা? মনে আছে? সেদিনও কিন্তু ওর গায়ে এমনই ধুম জ্বর ছিল। অফিসে ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, তুমি আর ফুপা বলেছিলে তোমার মেঘলাকে সামলে নেবে। আমার যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু শেষ রাতে আমাকেই ছুটতে হয়েছিল তো। জ্বর বেড়ে হসপিটালাইজড করবার উপক্রম হয়েছিল, মনে পড়ে? কিন্তু আজকে তো একটা দিনে ওর এখানে থাকা ঠিক নয় বলেই তো। ও কামান ফুপি, কি তখন থেকে আজ আজ করে চলেছে বলো তো? বিশেষ দিন কি চলে গেল আর আসে না? বিয়ে করছি বলে কি পরিবারের লোকজনকে সময় দেব না? পরিবারের কর্তৃক দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না বিয়ে করেছি বলে? নিবিড় ক্রুদ্ধ গম্ভীর গলায় কথাগুলো শুনে রুমানিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। নিবিড় পুনরায় মেঘলাকে শুইয়ে দিয়ে একটা চাদর টেনে দিয়ে দেয় ওর উপর। লাবণ্য, তুমি কিছু মনে করো না মা, আসলে আমার মেয়েটা ছোট থেকে নিবিড়ের উপর নির্ভরশীল। অসুস্থ হলে নিবিড় ভাইয়াকে পেলে সুস্থ হয়ে যায়, অনেকটা অক্সিজেনের মতো করে ওর ভাইয়াকে। রুমানিয়া বেগমের কথায় চমকে ওঠে। চোখ থেকে গড়িয়ে আসা পানিটা আলতো করে মুছে নেয়। রুমানিয়া বেগম হাসি মুখে লাবণ্যের মাথায় হাত রেখে বলে, আমি জানি না মা, আজকের রাতটা একটা মেয়ের জন্য কতখানি, কত স্বপ্ন দেখে মেয়েটা এই রাতটা নিয়ে। আমি জানি আমার মেয়ের জন্য তোমার অনেক অসুবিধা আছে। না না, ঠিক আছে ফুম্মা, আমি কিছু মনে করিনি। জ্বর হয়েছে বলেই তো মেঘলা ওর কাছে এসেছে, ওর ভাইয়ের কাছে। আপনি চিন্তা করবেন না ফুম্মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ও থাক এখানে। লাবণ্যর কথায় রুমানিয়ার বেগম আশ্বস্ত হয়ে রুম থেকে চলে যায়। লাবণ্য রুমের দরজায় বন্ধ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। নিবিড় পরম যত্নে আদাস হয়ে মেঘলা চুলে বিলি কেটে দেয়। লাবণ্য বেশ কয়েকবার নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। লাবণ্য আশা করেছিল নিবিড় হয়তো ওকে পাশে এসে বসতে বলবে, কিন্তু তার কোনো লক্ষণ না পেয়ে লাবণ্য বিছানার কাছে এগিয়ে যায়। জড়তা কাটিয়ে লাবণ্য কী বলবে বুঝতে না পারে মুখ ফসকে বলে ওঠে, জ্বরটা কি একটু কমেছে? ব্যাস, লাবণ্যর এতটুকু কথাতে যেন নিবিড়ের কান মাথা গরম হয়ে যায়। লাবণ্য ও সদ্য বিয়ে করা স্ত্রী, তাও ভুলে যায়। দাঁতে দাঁত চেপে ঝাঁঝিয়ে বলে, সঙ্গে সঙ্গে ওষুধ খেলে জ্বর কমে যায়? ম্যাজিক নাকি, ইডিয়েট! নিবিড়ের এমন ব্যবহার
এ কষ্ট আর লজ্জায় মাথা নিচু করে নেয়। নিবিড় মেঘলার মুখের দিকে তাকিয়ে লাইট অফ করে দেয়। লাবণ্য কি করবে বুঝে উঠতে পারে না। কিছু জিজ্ঞাসা করলে আবার যদি নিবিড় রেগে যায়, সেই ভয়ে লাবণ্য ওখান থেকে সরে ব্যালকনিতে চলে আসে। আজকের রাতটা যে ওর জীবনে এভাবে কাটাতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি। আজ পারিবারিকভাবে নিবিড় আর লাবণ্যের বিয়েটা হয়েছে। আর সব মেয়েদের মতোই অনেক স্বপ্ন আর আশা নিয়ে ফুলে সাজানো বিছানায় বসেছিল। স্বামী নামক মানুষটাকে চেনা জানা, তাকে বোঝা আর পছন্দ অপছন্দ দুরু দুরু বুকে বিছানায় বসে অপেক্ষা করছিল লাবণ্য। দরজায় খট করে আওয়াজ পেতে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। নিবিড় কাছে এগিয়ে আসতে দেখে ও বিছানা থেকে নেমে যায়। সালাম জানালেন নিবিড়, তার প্রতিউত্তর করে মুচকি হাসে। লাবণ্যকে বিছানায় বসে ওর আঙুলে আংটি পরিয়ে দেয়। মৃদু হেসে নিবিড় প্রশ্ন করে, পছন্দ হয়েছে? জি। মুখ নিচু করে উত্তর করে লাবণ্য। বেশ কিছুক্ষণ নীরবতা থেকে লাবণ্য মুখ তুলে অবাক। নিবিড়ের কাছে নেই। কোথায় গেলে ভেবে চারপাশটা চোখ বুলাতে থাকে লাবণ্য। তারপর নিবিড় ড্রেন চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে থাকে। ওইভাবে না বসে থেকে আটা ময়দা মাখা মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আর এইসব ভারী গহনা শাড়ি চেঞ্জ করে আসো। কিভাবে যে পরে থাকো, সিরিয়াসলি তোমায় দেখে তো আমি নিজেই হাঁপিয়ে উঠছি। নিবিড়ের এমন কথায় লাবণ্য হাসবে না কাঁদবে? নিবিড় ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে। লাবণ্য নিবিড়ের কাজ দেখে কিছুটা অবাক হয়ে যায়। কি হলো, যেতে বলছি তো? নিবিড় মৃদু ধমকে লাবণ্য তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনা খুলতে থাকে। ঠিক সেই সময় দরজায় নক। নিবিড় লাবণ্য দুজনের দরজার দিকে তাকায়। তারপর ৩-৪ বার দরজা ধাক্কা দিতে লাবণ্য গিয়ে দরজা খুলে। আর তারপর লাবণ্য ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিয়ের এই রাতটা নিয়ে ওর যে অনেক স্বপ্ন ছিল। ভেবেছিল আজ রাতে স্বামীর কাঁধে মাথা রেখে চাঁদ দেখবে, জ্যোৎস্না বিলাস করবে, কিন্তু তার হলো কই। তার জায়গায় বারান্দায় রাত কাটাতে হচ্ছে। আচ্ছা নিবিড় চাইলে তো লাবণ্যকে ওর পাশে বসতে বলতে পারতো। লাবণ্যের প্রশ্নটা হাসি মুখে বলতে পারতো, এক্ষুনি কি জ্বর কমে গে? তুমি কপালে হাত ছুঁয়ে দেখো। প্রথম রাতে এত চড়া মেজাজে কথা বলাটা যে লাবণ্যর মন খারাপের কারণ। আচ্ছা মানুষটা কি এমনই ভীষণ বদরাগী, রুক্ষ স্বভাবের? লাবণ্যর মনে অজান্তে চোখের কার্নিশ বেয়ে ১-২ ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। চোখ ঠান্ডা তরল জাতীয় কিছু জিনিস পড়ার কেঁপে ওঠে লাবণ্য। ধরপড়িয়ে উঠে বসে নিবিড়কে চোখের সামনে দেখে। নিবিড় মুচকে এসে লাবণ্যর পাশে বসে। সুপ্রভাত লাবণ্যময়ী। জি শু। লাবণ্য বলতে গিয়েও থেমে যায়, কারণ নিবিড় ওর পাশে থেকে উঠে গেল। তারপর হাতে ২ কাপ কফি নিয়ে এসে ধরিয়ে দেয়। লাবণ্য বেশ অবাক হয়। আই এম সরি, আই নো কাল রাতে তোমার সাথে অনেকটা রুডলি বিহেভ করেছি। আমার একদম উচিত হয় নাই। অ্যাকচুয়ালি আমার এমনিতে অনেক কাজের প্রেশার ছিল। কাল আমি বাধ্য হয়ে ল্যাপটপ নিয়ে বসেছিলাম, কিন্তু মেঘলার জ্বরের জন্য আমি কাজটাও করতে পারলাম না। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না। তারপর অসুস্থ থাকলে তো কোনো কথাই নেই। ফুপমা ওভাবে কথা বলা সব কিছুই আমার বিরক্ত লাগছিল, তাই জন্য তোমার উপর একটু চিৎকার করে ফেলছিলাম, সরি। নিবিড় লাবণ্যকে বুকে জড়িয়ে নিয়ে কথাগুলো বলাতে কাল রাতে সমস্ত কষ্ট যেন এক নিমিষে মিলিয়ে গেল। লাবণ্য মুখে প্রশান্তির হাসি। রুম থেকে ব্যালকনিতে আসলে কেন? সোফায় শুয়ে পড়তে পারতে, তা না করে ব্যালকনি ফ্লোরে এসে শুয়ে পড়লে। তোমায় ডেকেছি অনেকবার, কিন্তু তুমি তো নিজের খেয়ালে মত্ত ছিল। আমি কাছে এসেও তোমাকে ডাকতে পারলাম না, কারণ মেঘলা শক্ত করে জড়িয়েছিল আমায়। তাই তো আসতেই পারলাম না তোমার কাছে। তুমি তো কাল রাতে ফ্রেশও হওনি মনে হয়। যাও ফ্রেশ হয়ে আসো। মেঘলা কেমন আছে? জ্বরটা কেটে গেছে, এখন ঘুমাচ্ছে। নিবিড় উঠে চলে গেল। লাবণ্য গুটি গুটি পায়ে রুমের মধ্যে আসে। মেঘলাকে এক পলক দেখে ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রে নেয়। হালকা গহনা পরে চোখে কাজল লাগিয়ে নেয়। নিবিড় ভাইয়া, নিবিড় ভাইয়া। মেঘলার ডাকে লাবণ্য এগিয়ে গিয়ে ওর পাশে বসে। কপালে হাত ছুঁয়ে মেঘলাকে ডাকে। মেঘলার চোখ খুলে লাবণ্যকে তার চারপাশে তাকিয়ে দেখে উঠতে বসতে যায়। লাবণ্যকে ওকে সাবধানে তুলে বসিয়ে দেয়। যত্ন নেই একদম। কেমন লাগছে তোমার শরীর এখন? নিবিড় ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো নিচে চলে গেছে, আমি কি ডাকবো? না, আই অ্যাম সরি, কাল আমার জন্য তোমার অনেক সমস্যা হয়েছে, তাই না গো? আমার আসা উচিত হয়নি একদম। মেঘলা তুমি অসুস্থ, তোমাকে দেখা উচিত আগে। আর এভাবে বলছো কেন তোমরা সবাই? আমি কিছু মনে করিনি। তুমি না যেমন মিষ্টি দেখতে, ঠিক তেমনই তোমার মিষ্টি ব্যবহার। মেঘলার কথা শুনে লাবণ্য হেসে ফেলে। মেঘলা লাবণ্যের দিকে হাত বাড়িয়ে দেয়। আচ্ছা চলো আমরা নিচে যাই, ব্রেকফাস্ট টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে, চলো। লাবণ্য মেঘলা নিচে আসলে মেঘলার কাছে নিবিড়ের মা শিউলি বেগম মেঘলাকে আসতে দেখে চেয়ারে বসে দেয়। মেঘমা তুই উঠে আসলি কেন? আমি তো এক্ষুনি তোর খাবার নিয়ে যাচ্ছিলাম। আমি তো তোর জ্বরের কথা শুনে ভয় পেয়ে গেছিলাম। বেশ তো ছিলি, কোথা থেকে জ্বরটা বাঁধিয়ে বসলি? মাম্মি রিল্যাক্স, আমি এখন একদম ঠিক আছি। আমার জ্বর তো জানো একদিনে ভালো হয়ে যায়।
আমাকে নিয়ে ব্যস্ত হয়ে না। আচ্ছা, তোমার কেউ নতুন বউকে তো দেখো। রুমানিয়া বেগম লাবণ্যর মাথায় হাত রেখে, কাল নিশ্চয় ঠিকমতো ঘুম হয়নি তোমার। লাবণ্য হাসি মুখে কিছু বলতে গেলে শিউলি বেগম বলে ওঠে, ঘুমানোর জন্য দিনরাত অনেক পড়ে আছে। এখন আমার সাথে রান্নাঘরে আসো তো দেখি। এই বাড়ির নিয়ম, নতুন বউ বিয়ের পর দিন রান্না করে খাওয়াবে এবং আজ থেকে রান্নাঘরের দায়িত্ব পালন করতে হবে তোমাকে। কাল রাত থেকে ভোর 5টায় উঠবে, কে কী খাবে আমি আজ সব বলে দিচ্ছি। এখন চলো তো। আচ্ছা, এই নিয়মগুলি কিছুদিন পর পালন করলেও তো হতো। কেন নিয়ম চেঞ্জ হবে? আমাকেও তো বিয়ের পর দিন থেকে রান্নাঘরের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। কই, সেদিন তো আমি কিছু বলিনি। তাহলে আজ কেন? শাশুড়ি মারা যাওয়ার পর এই বাড়ির দায়িত্ব আমার হাতে গিয়েছে। এই বাড়ির করতে আমি, তাই আমি যা বলবো তাই হবে। আতিক সাহেব স্ত্রীকে কড়া গলায় কথাগুলো বললে শুনে চুপ করে যায়। শিউলি বেগম আর একবার বুঝিয়ে দেন, এই মেয়েকে তার পছন্দ না। এই মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পার। ভালো রান্না করেছে বলে কি ওকে মাথায় তুলে নিয়ে নাচতে হবে? 21 বছরের ধিঙ্গি মেয়ে একটা, বাচ্চা মেয়ে তো নয় যে রান্না করে অসাধ্য সাধন করে ফেলেছে। এসব ন্যাকামো তোমরা করতে পারো, বউ হয়ে এসেছে যখন সব কাজ ওকেই করতে হবে। লাবণ্য রান্না করা খাবার খেয়ে সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, শিউলি বেগমের খাবার মুখে দিয়ে মুখ গোমড়া করে রইলেন। আতিক সাহেব রুমানিয়া বেগম লাবণ্যের ভালো রান্নার জন্য অনেক প্রশংসা করছিল। শিউলি বেগম রাগে ফেটে পড়েছিল। এই মেয়েকে তিনি সহ্য করতে পারে না। ভাবি, মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলো না। কষ্ট দিয়ে কথা? আমি কি বললাম? আমার তো কোনো কথাই বলা যাবে না দেখছি। আচ্ছা, আমার অন্যায় হয়েছে, আমি আর কিছু বলবো না। লাবণ্য আটকানোর চেষ্টা করলে শিউলি বেগম রাগ দেখিয়ে উঠে চলে যান। ভাইয়া, ভাবির হঠাৎ করতে রাগের কারণটা বুঝতে পারলাম না। কাল সবেমাত্র মেয়েটা এ বাড়িতে এসেছে, আজ মেয়েটার বউ ভাত। অন্তত আজকের দিনটা মেয়েটার সাথে এমন আচরণ না করতে পারতো। আমি আর কি বলবো বলতো। যাই হোক, সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য সব কিছু দেখ ঠিকঠাক হচ্ছে কি না। লাবণ্য বেশ অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। ডান হাতের পাঁচ আঙ্গুলের দাগ অনেকটা লাল হয়ে আছে। হাতটা ধরে নিয়ে মাঝে মাঝে ব্যথায় কুঁকড়ে উঠছে। বিয়ের দ্বিতীয় দিনে বুঝে গেছে এই সংসার জীবনে ওর কাজ সহজ সরল হবে না। প্রতি পদে পদে ওকে পরীক্ষা দিতে হবে। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে লাবণ্য নিজের মা, বাবা, চাচা, চাচি, বোন, ভাই, ভাবিকে পেয়ে ভীষণ খুশি। লাবণ্যের শাশুড়িমাও বেশ হাসি খুশি। লাবণ্যের পরিবারের সাথে বেশ হেসে হেসে কথা বলছেন। যা দেখে আজ সকালের করা ব্যবহার যে কষ্টটা লাবণ্য পেয়েছিল তা যেন নিমেষে হারিয়ে গেল। বুঝতে পারলো শাশুড়ি নামক মানুষটা গম্ভীর প্রকৃতির হলেও বেশ ভালো। লাবণ্যর মুখে হাসি ফুটে ওঠে। মা বাবা চলে যাওয়ার সময় লাবণ্যকে জড়িয়ে ধরে কাঁদলো। সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল। লাবণ্য ওদের সাথে যাবে বলেছিল, কিন্তু নিবিড়ের সম্মতি না পেয়ে আর কিছু বলে না। লাবণ্যের মধ্যে সব কিছু ভালোভাবে মিটে গেলেও ওর জন্য যে কী আছে তা ওর ভাবনার বাইরে। বিছানায় বসে নিবিড়ের জন্য অপেক্ষা করছিল। সশব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজ, সেদিকে তাকিয়ে দেখে নিবিড় বেশ রেগে ওর দিকে এগিয়ে যাচ্ছে। লাবণ্য কিছু বুঝে ওঠে বলে আগে নিবিড় ওর হাতটা পিছনে মুড়িয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় লাবণ্য চিৎকার করে ওঠে, যার কারণে নিবিড় গায়ে সমস্ত শক্তি দিয়ে লাবণ্যর হাতটা আরও জোরে চেপে ধরে। লাবণ্য কেঁদে ফেলে শব্দ করে, কি করছে না? আমার ব্যথা করছে তো। দুদিন হলো বিয়ে করে আসতে না আসতে টিপিক্যাল বউদের মতো কুটকাচালি শুরু করে দিয়েছিস। এখন থেকে শ্বশুরবাড়ির নিন্দা করা শুরু করে দিয়েছিস। নিবিড়ের রাগ মেশানো গম্ভীর কণ্ঠের কথা শুনে মাথা ঘুরতে লাগলো। ঘটনায় কিছুই তো বুঝতে পারলো না। কুটকাচালি কি আর কী বা করেছে? শাশুড়ি খুব খারাপ, তাই না রে? ভেবেছিলি পায়ের উপর পা তুলে বসে খাবে, কিন্তু তা আর হলো না। আজ দুটো রান্না করছিস বলে এত কষ্ট হয়েছে যে তোর বাপের বাড়িতেও সেটা জানাচ্ছিস। নিবিড়ের হুঙ্কারে কেঁপে ওঠে লাবণ্য। এতক্ষণে বোধগম্য হলো ব্যাপারটা। সবাই যখন গল্প কথায় মশগুল, তখন লাবণ্য ভাবে রুকসার এসে ওর সাথে আলাদাভাবে কথা বলে। লাবণ্যকে জানতে চায় তার কোনো সমস্যা হচ্ছে কিনা, বাড়ির মানুষগুলো কেমন। লাবণ্য হাসি মুখে ওর ভাবি রুকসারকে জানায় এখানে সবাই খুব ভালো। ও অনেক উৎফুল্ল হয়ে জানায় যে আজকে রান্না করে খাইয়েছে। সবাই ওর হাতের রান্না খেয়ে প্রশংসা করেছে। রুকসানা হাসি মুখে লাবণ্যের গালে হাত রেখে প্রত্যুত্তর বলে, তাহলে তো বেশ ভালোই। আমার ননদিনী দেখছি পাক্কা গিন্নি হয়ে উঠছে। কিন্তু লাবণ্য বিয়ের পর দিন রান্না করতে দিল? হাজার হোক, তুই তো নতুন বউ। লাবণ্যের হাসি মুখে বলে, আসলে ভাবি শাশুড়ি মা রান্না করতে পাঠিয়েছিলেন, উনি আমাকে রান্নাঘরের দায়িত্ব দিয়েছিলেন। রুকসানা লাবণ্যর কপালে চুমু দিয়ে হাসছে। এটা খুব ভালো ব্যাপার তো, সবার মন জয় করে চলিস। আমি জানি তুই পারবি। ব্যাস, লাবণ্য আর রুকসার এটুকুই কথা। কিন্তু ওই যে যাকে না সহ্য করতে পারা যায়, তার একটা কথার শব্দ শুনলে গা জ্বলে ওঠে। লাবণ্য যখন কথাগুলো বলছিল তার পাশ দিয়ে শিউলি বেগম যাচ্ছিল, কিন্তু ওরা খেয়াল করেনি নিশ্চয় উনি ছেলেকে বলেছেন।
তাই তো নিবিড়ের এমন আচরণ। নিবিড়ের কাছ থেকে নিজের হাতটা ছড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিবিড় এতটাই শক্তভাবে ধরে আছে যে লাবণ্যর হাতটা নাড়াতেই পারছে না। উল্টে যন্ত্রণা ক্রমশ বেড়েই চলছে। আমার হাতটা ছাড়ুন, যন্ত্রণা হচ্ছে আমার, প্লিজ। আপনি ভুল বুঝছেন আমাকে, আমার কথাটা একটু শুনুন। আমি কিছু শুনতে চাইছি না। যা আমার কানে এসেছে তুই যা করেছিস, খবরদার তুই আর এক কাজ করবি না, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে। লাবণ্যকে এক প্রকার শাসিয়ে ও রাতটা ছেড়ে দেয় নিবিড়। লাবণ্য নিজের হাত ধরে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। আপনি বিশ্বাস করেন, আমি এমন কোনো কাজ করিনি। আমি এই বাড়ির নিন্দা করিনি। আপনার মা সম্পর্কে, আমার শাশুড়ি মা সম্পর্কে হলেও উনি আমার নিজের মায়ের মতো। আমি ওনার সম্পর্কে কাউকে খারাপ কোনো কথা বলতে পারি না। আমি তো শুধু ভাবিকে বলেছিলাম আজ আমি সবাইকে রান্না করে খাইয়েছি, ছোট বড় আর কোনো কথা বলিনি। নিবিড় ধমকে ওঠে, এই শুনো, তোমাদের মেলি ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু এটুকু বলবো, আমার মাকে যেন দ্বিতীয়বার অপমান আর না করো, তাহলে কিন্তু তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। লাবণ্য আর কিছু বলে না। ও আবারও বুঝে যায় এই বাড়িতে থাকতে হলে ওকে অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হবে। বর্তমান লাবণ্য বিছানায় জড়সড় হয়ে শুয়ে এক নাগাড়ে ফুপিয়ে চলছে। ওই যে সোফায় ল্যাপটপ নিয়ে বসে থাকা নিবিড় বিরক্তর কারণ হচ্ছে। নিবিড় ল্যাপটপ থেকে মুখ তুলে এক দৃষ্টিতে লাবণ্যের দিকে তাকিয়ে আছে রাগে অগ্নিশর্মা হয়ে। লাবণ্যকে কিছু বলতে যাওয়ার আগে ওদের দরজায় ঠকঠক করে 3টা টোকা পড়ে। নিবিড় ভাইয়া, আসবো? তোমার কফি নিয়ে এসেছি। দরজার ওপাশ থেকে মেঘলার কথা শুনে নিবিড় একবার লাবণ্যের দিকে তাকায়। লাবণ্য চোখের পানি মুছে শাড়ির আঁচলটা পিঠে ভালো করে জড়িয়ে উঠে বসে। নিবিড় ভেবেছিল লাবণ্য হয়তো দরজা খুলবে, কিন্তু লাবণ্যর কোনো নড়াচড়া না দেখে নিবিড় নিজেই উঠে গিয়ে দরজা খুলে দেয়। তুমি সত্যি কাজ করছো এখনো পর্যন্ত? মামি বলল তোমার রুমে কফি নিয়ে যেতে। আমি তো মামিকে স্পষ্ট জানিয়ে দিলাম তুমি ঘুমিয়ে গেছো, কিন্তু এসে দেখলাম সত্যি তো। নিবিড় মুচকি হেসে কফিটা হাতে নিয়ে সোফায় বসে পড়ে। মেঘলা তার পিছু পিছু এসে পাশে বসে। নিজের হাত থেকে এই ঘড়িটা দেখে মেঘলা বলে, 1টা বাজতে চললো আর তুমি এখনও কাজ করে চলছো? হ্যাঁ, কিন্তু পাগলি, আর 3 দিন পর অফিসে যে 3টা বড় বড় মিটিং আছে, 1 কোটি টাকার, বুঝলি? তার আগে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তা না হলে পুরো লস। নিবিড় ভাইয়া, তুমি কাজটা তো আমাকেও বুঝিয়ে দিতে পারতে, তাহলে তোমাকে রাত জাগতে হতো না, আমি করে দেব। সময় হলে তোকে সব তো আমি দায়িত্ব দিব সব কিছু। এবার চলো ঘুমাতে যাও, আর এগুলো সকালে করে নিবে, 3 দিন অনেক দেরি। মেঘলা কি মনে করে পিছনে তাকিয়ে দাঁতে জিভ কেটে ফেলল। কপালে হাত দিয়ে উঠে দাঁড়ায়। লাবণ্যর কাছে এগিয়ে আসে। তুমি এখনও জেগে আছো? ও মাই গড। আচ্ছা তুমি কি বলো তো, তোমার বার সারা রাত ধরে কাজ করছে, তুমি কিছু বলতে পারছো না? মেঘলার এমন কথা শুনে লাবণ্য কিছুটা ঘাবড়ে যায়। লাবণ্য নিজের ঠোঁট জোড়া ভিজিয়ে ধরা গলায় বলে, আমি কি বলবো? বাহ, কি বলবে মানে? ও তোমার স্বামী, রাত জেগে কাজ করছে আর তুমি কিছু বলবে না? শরীর খারাপ করলে তোমাকেই সেবা করতে হবে। মেঘলা খিলখিল করে হেসে ওঠে। লাবণ্য ঠোঁটের কোণে হাসি আনার চেষ্টা করে। লাবণ্য মেঘলার মুখটা 2 হাত নিয়ে বলে, তোমার চোখ মুখে এমন অবস্থা কেন? তুমি কান্না করেছিলে? মেঘলার কথা শুনে অজান্তে চোখের কোণে পানি গড়িয়ে আসে লাবণ্যর। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে। ছোট থেকে ওর একটা খারাপ অভ্যাস আছে, ওর অধিক কষ্টের সময় কেউ যদি ওকে কান্নার কথা বলে, তাহলে হাজার চেষ্টা করলেও নিজের কান্না থামাতে পারে না। এখানে তাই হলো। মেঘলার হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠলে, এমা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মেঘলা লাবণ্যকে থামানোর চেষ্টা করছে। লাবণ্য মেঘলাকে জড়িয়ে ধরে কাঁদছে। একসময় লাবণ্যর চোখ চলে যায় নিবিড়ের দিকে। নিবিড়ের রাগী চেহারা দেখে অনেক কষ্টে লাবণ্য নিজের কান্না আটকায়। মেঘলা লাবণ্যর চোখের পানি মোছাতে থাকে। ও বুঝেছি, নিশ্চয় তোমার বাড়ির লোকের কথা মনে পড়ছে, তোমার বাবা মার কথা মনে পড়ছে। তুমি প্লিজ কেঁদো না, আমরা সবাই তো তোমার পাশে আছি। মেঘলা লাবণ্যকে ছেড়ে নিবিড়ের কাছে এগিয়ে আসে। নিবিড়ের কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। নিবিড়ের হাত ধরে লাবণ্যর পাশে বসিয়ে দেয়। তোমার বউ কাঁদছে নিবিড় ভাইয়া, তুমি এক্ষুনি জড়িয়ে ধরো, কান্না থামাও। কাজ পরে করলেও হবে, নিজের বউকে ভালো রাখার চেষ্টা করো। নিজের বউকে ভালো রাখার দায়িত্ব নাও নিবিড় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে। কোথায় হলো? বসেই তো আছো, জড়িয়ে ধরো। নিবিড় মৃদু হেসে লাবণ্যকে জড়িয়ে ধরে। মেঘলা হাসতে দেখে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। তুই খুশি তো? খুশি। এবার তোমরা নিজেদের মতো সময় কাটো, আর হ্যাঁ, রাত জাগবে না কিন্তু, ঘুমিয়ে যাও। দুজনকে শুভরাত্রি। মেঘলা বেরিয়ে গেলে নিবিড় সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। লাবণ্য কেঁপে উঠে জড়সড় হয়ে বসে থাকা চেষ্টা করে। নিবিড় ওর দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলে, যত সব নাটক। লাবণ্য নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। নিবিড় কফির কাপটা হাতে নিয়ে চুমুক দেয়। ধ্যাত, কফিটাই তো ঠান্ডা হয়ে গেল। নিবিড় ভুরু কুচকে থাকা গম্ভীর মুখটা দেখে লাবণ্য বুকে অদম্য সাহস নিয়ে বলে, আমি কফিটা গরম করে আনবো? কথাটা বলে মুখ নিচু করে নেয় লাবণ্য। নিবিড় এক প্রকার ঝাঁঝিয়ে প্রত্যুত্তর করে, থাক, কোনো প্রয়োজন নেই, আমি ঠান্ডা কফি খেতে পারবো। লাবণ্য কিছু না বলে চুপচাপ বিছানায় এক কোণে বসে পড়ে।
নিবিড় কফিটা শেষ করে লাইটটা অফ করে বিছানার একপাশে শুয়ে পড়ে। লাবণ্য বেড সাইডে টেবিলে থাকা লাইট ল্যাম্পটা জ্বালিয়ে নেয়। নিবিড়ের দিকে তাকে চোখের পানি ফেলছে। মূলত মানুষটাকে বোঝার চেষ্টা করছে। আজ যে আচরণটা ওর সাথে করলো, তারপর কি মনে হয় মানুষটার সাথে মানিয়ে নিতে পারবে? স্বামী নামক মানুষটা কি আদৌ বুঝবে? বাসা থেকে একবার তো ভালো করে কথা বলেনি, আর সারাদিন তো একবারও কথা বলেনি লাবণ্যর সাথে। লাবণ্য আশেপাশে আসেনি। সন্ধ্যার অনুষ্ঠানে নিবিড় বন্ধুদের সাথে ব্যস্ত ছিল মেহমানদের সাথে। অনেক আশা নিয়ে বসেছিল আজ রাতেও। লাবণ্য মনে করছিল আজ হয়তো নিবিড় ওর সাথে গল্প করতে বসবে, হয়তো ওর রান্নার তারিফ করবে। তখন লাবণ্য জেনে নিবে নিবিড়ের পছন্দের খাওয়াগুলো। কিন্তু আশার আলোটা হয়তো নিভে গেল আজকে নিবিড়ের রণমূর্তি দেখার পর। নতুন মানুষের সাথে এমন আচরণ করতে পারে কেউ? লাবণ্যর মনের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকালে চোখ খুলে তাকিয়ে দেখে নিবিড়কে দেখতে পায় না লাবণ্য। বেডে হেলান দিয়ে থাকার জন্য ঘাটটা ব্যথা অনুভব করছে লাবণ্য। ও আনমরা দিয়ে বিছানা সেরে উঠে দাঁড়ায়। ডান হাতের দাগটা এখনও দগদগে লাল হয়ে গেছে। অতিরিক্ত কান্নার কারণে চোখে ভীষণ জ্বালা করছে। মাথাটাও বেশ ভারী হয়ে আসছে। দু হাতে চোখ কষলে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ট্যাপটা ছেড়ে দিয়ে তার তলায় দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আসে আয়নার সামনে। দাঁড়িয়ে তৈরি করে নিজেকে পরিপাটি করে শাড়িটা পরে নেয়। ভাগ্যিস ভাবির জোড়াজুড়িতে শাড়ি পরা শিখেছিল, তা না হলে এই বাড়িতে কী যে অবস্থা হতো। নিজেকে প্রস্তুত করে নেয় সব কিছুর জন্য, না জানি আজ ওর কপালে কী আছে। গুটি গুটি পায়ে নিচে নেমে আসে লাবণ্য রুমানিয়া বেগমদের ব্যাগপত্র দেখে এগিয়ে আসে মাথায় কাপড় দিয়ে। আতিক সাহেব লাবণ্যকে দেখে হাসি মুখে বলে ওঠে, লাবণ্য মা, এদিকে আয়। রুমানিয়া বেগমের হাসি মুখে লাবণ্যর মাথায় হাত রেখে বলে, সাবধানে থাকবে মা, আমরা এবার আসি। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ গো মা, আমার অফিসে জরুরি কাজ আছে। নিবিড় ফুপা সাগর সাহেব কথাগুলো বলে মুচকি হাসলেন। নিবিড়ের সাথে চলে যেও আমাদের বাড়ি, বুঝলে? সবাই মিলে আড্ডা দেওয়া যাবে ভালো করে, কি বলো? সাগর সাহেব মুচকি হাসি দিয়ে লাবণ্যকে কথাগুলো বলে, সাবধানে যাবেন, আবার চলে আসবেন কিন্তু ফুপা ফুম্মা। লাবণ্য হাসি মুখে কথাগুলো বলে চোখ চলে যায় ওপাশে থাকা নিবিড় আর মেঘলার দিকে। দুজনেই বেশ হাসি খুশি। হঠাৎ নিবিড়ের সাথে চোখাচোখি হতে চোখ সরিয়ে নেয়। মেঘলা দ্রুত লাবণ্যর কাছে চলে আসছে। এই যে আমি আসছি, সাবধানে থেকো, একদম কান্নাকাটি করবে না। মামা মামি আছেন, নিবিড় ভাই আছে, তোমাকে আগলে রাখবে। তুমি কিন্তু কষ্ট পাবে না, বুঝলে? লাবণ্য মেঘলার কথায় হেসে ফেলে। মেঘলার গালে হাত দিয়ে বলে, তোমার কথাই রইলো, তুমি নিজের যত্ন নিও। আর হ্যাঁ, মাঝে মাঝে চলে এসো কিন্তু এখানে। আসতে তো হবে, কেননা আমার প্রিয় জিনিসটাই তো এখানে আছে। লাবণ্য মেঘলার কথা শুনে এরকম থম মেরে যায়। কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে যায়। তারপর মেঘলা অট্টহাসিতে ফেটে পড়ে, আরে আমার প্রিয় নিবিড় ভাইয়া তো নিবিড় ভাইয়া, আমি তো ভাইয়ার কথাই বলছিলাম। হি, ভাইকে ভালো রেখো, ভাইয়ার খেয়াল রেখো। সবাই হেসে ওঠে। লাবণ্য মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। তবুও মেঘলার কথাগুলো শুনে লাবণ্যর বুকের ভিতরটা যেন বিনা কারণে দুমড়ে মুচড়ে ওঠে। রান্নাঘরের জানলায় গিল ধরে বাইরে তাকিয়েছে লাবণ্য। চোখের অভদ্র অশ্রুকণাগুলো বয়ে চলছে অনবরত। স্বামী নামক মানুষটার সাথে এখনও কোনো কথাই বনিবনা হয়নি। ভালো করে কথাও তো বলছে না মানুষটা। তাহলে কি অচেনাই রয়ে যাবে স্বামী নামক মানুষটা? সারা সাথেই হাসি খুশি, অথচ তার বেলাতেই একরাশ বিরক্তি। বলি, বাইরে তাকিয়ে লোকজন দেখলে কি আমাদের খাওয়ার ব্যবস্থা করা যাবে? আচমকা শাশুড়ির বাজখাই গলা শুনে লাবণ্য সামনে তাকায়। শাশুড়ি আঁচলে চোখের জলটা মুছে নিয়ে হাসি আনার চেষ্টা করে। কি রান্না করব বুঝতে পারছিলাম না মা, আমি আপনার কাছেই তো যাচ্ছিলাম। রান্না কি করব যদি জানতেন? রান্নাঘরের দায়িত্ব যেমন নিয়েছো, তেমন কি রান্না করে আমাদেরকে খেতে দিবে সেটা তুমিই জানো। শিউলি বেগমের কথাগুলো বলে দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। লাবণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে লেগে পড়ে। মা আসতে পারে? শিউলি বেগমের সম্মতি পেয়ে ওনার রুমে আসে লাবণ্য। শিউলি বেগম একবার মুখ পানে চেয়ে মাথা নিচু করে ফেলে লাবণ্য। আসলে কাল রাতে নিবিড়ের বলা কথাগুলো বেশ অস্বস্তি হচ্ছে লাবণ্য। নতুন সম্পর্কটাকে মজবুত করতে চাইছে। স্বামী শাশুড়ি প্রত্যেক মানুষকে আপন করতে চাইছে, সুখে সংসার করতে চাইছে। তাই তা কোনো ভুল বোঝাবুঝির সম্পর্কে শুরুতে রাখতে চাইছে না। জড়তা কাটিয়ে বলে ওঠে, মা আমাকে মাফ করে দিবেন। শিউলি বেগম ভুরু জুগলে কুকড়ে লাবণ্যর দিকে তাকিয়েছে। লাবণ্য হাসি মুখে বলে, মা কাল রাতে আপনাদের কোথাও ভুল হয়েছে। আমি আপনাদের নামে আমার বাপের বাড়িতে নিন্দা করিনি। আমি শুধু এতটুকু বলছি, আপনি আমাকে রান্নাঘরের দায়িত্ব দিয়েছেন, যা শুনে আমার ভাবি ভীষণ খুশি হয়েছে। আপনাদের মন জয় করে চলার কথা বলেছে। আপনি বা আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের বাড়ি বউ, নিন্দা করলে সেটা আমারই খারাপ হবে। শিউলি বেগম চোখ মুখ শক্ত করে বসে আছে। মন চাইছে এই মেয়ের গেলে
এক্ষুনি কষিয়ে 3-4টা থাপ্পড় দিত, কিন্তু রাগটা দমন করে আর ছেলে আসার জন্য অপেক্ষা করে। দুপুর গড়িয়ে বিকাল, লাবণ্যর এখনও খাওয়া হয়নি। অবশ্য খাওয়া হয়নি বলা ভুল হবে, কে ওকে খেতে দেওয়া হয়নি। শিউলি বেগম নিজের খাওয়া শেষ করে বাকি খাবারটুকু হাত মুখ ধুয়ে পানি ঢেলে দিয়েছে। লাবণ্য ছলছল চোখে শিউলি বেগমকে করুণ স্বরে বলে, আমি যে সকাল থেকে খাওয়া হয়নি মা, আপনি খাবারে পানি ঢেলে দেন। লাবণ্য বেগম তাচ্ছিল্য করে ফেলেন, তুমি যে আছো আমার তা খেয়াল নেই। বিকেলে 1 কাপ চা নিয়ে আতিক সাহেবের স্টাডি রুমের দিকে গেল লাবণ্য। লাবণ্যকে দেখে ওর শ্বশুরমশাই হাসি মুখে চেয়ারে বসালেন। বাবা, আপনার জন্য চা এনেছি। ভালো করেছো মা, এই চায়ের প্রয়োজন আমার এখন ছিল। ধন্যবাদ তোমাকে মা। বাবা, এটা আমার কর্তব্য। মা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? নিবিড় তোমার সাথে ভালো ব্যবহার করেছে? শ্বশুরমশাইয়ের করা প্রশ্নে কী উত্তর দিবে বুঝতে পারছে না লাবণ্য। কাল রাতে নিবিড়ের করা ব্যবহার জন্য যে কষ্ট দিয়েছে ওকে, আর শাশুড়ি তো ওর সাথে আজকে যে ব্যবহার করেছে তা যে খুব কষ্টকর। তবুও মুখে জোর করে হাসি টেনে এনে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ বাবা, উনি খুব ভালো, আর আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আতিক সাহেব সবটাই জানেন। লাবণ্য যে মিথ্যে বলেছে তা উনি বেশ ভালো মতোই বুঝতে পারছেন। তাই লাবণ্যের মাথায় হাত বুলিয়ে বলেন, সংসারে এই যুদ্ধের ময়দান মা, এখানে টিকে থাকতে হলে তোমাকেও যুদ্ধ করতে হবে। ধৈর্য হারালে চলবে না, তোমাকে জিততে হবে। শ্বশুরমশাইয়ের কথাগুলো সম্পূর্ণ অর্থ বুঝতে না পারলেও তবু মনে অনেকটা সাহস পেল। শিউলি বেগম কিছুতেই শান্তি পাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত ছেলে আসবে। নিবিড়কে দেখে মনটা ওনার উৎফুল্ল হয়ে যায়। নিবিড়কে রুমে আসতে দেখে শোয়া থেকে উঠে বসে লাবণ্য। নিবিড়কে পানি দেওয়ার জন্য পা বাড়িয়ে নিচে নামতে গেলে নিবিড় ওর সামনে সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। লাবণ্য কেঁপে ওঠে, আপনার জন্য পানি আনতে যাচ্ছি, দরজাটা খুলে দেন প্লিজ। নিবিড় নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারে না, গায়ের সর্বশক্তি দিয়ে লাবণ্যর গালে থাপ্পড় মারে। লাবণ্য টাল সামলাতে না পারে হুড়মুড়িয়ে মেঝেতে থুবড়ে পড়ে। ঠোঁটের কোণ বেয়ে তরল কিছু গড়িয়ে আসায় ওখানে হাত ছুঁয়ে দেয় লাবণ্য। নিবিড় চুলের মুঠি ধরে লাবণ্যর গাল দুটো চেপে ধরে। লাবণ্য ব্যথায় কুঁকড়ে যায়। আমি তো তোকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম আমি যেন দ্বিতীয়বার আর আমার মাকে অপমান করতে না দেখি, কিন্তু তুই তো আজ সীমা অতিক্রম করে ফেলেছিস। লাবণ্যকে বিছানায় ছুঁড়ে ফেলে নিবিড় কোমর থেকে বেল্ট খুলে নেই। লাবণ্য বেশ বুঝতে পারছে কি হতে চলেছে। ও কিছু বলার আগে নিবিড় মারতে শুরু করে। 2-4 ঘা মার খেয়ে চিৎকার করার পর নিবিড়ের পা দুটো জড়িয়ে নেয়। প্লিজ আমাকে আর মারবেন না, আমি সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি যা বলবেন আমি তাই করব। কথা দিচ্ছি আর কখনো আপনার কথার অমান্য করব না। এই আঘাতগুলো আমার অনেক যন্ত্রণাদায়ক। লাবণ্য ছটপট করছে। নিবিড় পা দুটো সরিয়ে দেয়। কাছে গিয়ে ও চুলের মুঠি ধরে মেঝেতে মুখ চেপে ধরে। লাবণ্য ব্যথায় আরও বেশি গোঙাতে থাকে। আমি তোকে যে কথাগুলো বলছি সেগুলো তুই আমার মাকে বলে কি প্রমাণ করতে চাইছিস? নিবিড় চিৎকার দিয়ে ওর কানের কাছে কথাগুলো বলে। লাবণ্য চোখটা চেপে বন্ধ করে কাঁপা কাঁপা করে বলে, আমি মায়ের কাছে ক্ষমা চেয়েছি শুধুমাত্র উনি যেন আমাকে ভুল না বোঝেন। তোকে এত কিছু করতে কে বলেছে? স্বামী স্ত্রীর মধ্যকার কথা 4 দেওয়ালের মধ্যে থাকে না? তুই মাকে শুনিয়েছিস, অনেক বড় ভুল করেছিস। নিবিড়ের কথা শুনে লাবণ্যর কান্নার মধ্যে হেসে ফেলে। বেশ ভালো কথা বলেছেন নিবিড় সাহেব, স্বামী স্ত্রীর মধ্যে কথা 4 দেওয়ালের মধ্যেই থাকে। আমি তো শুধু নামমাত্র আপনার স্ত্রী, আর কোনো দায়িত্ব পালন আপনি করেছেন কি? নিবিড় লাবণ্যকে ছেড়ে ওর হাতটা টেনে ধরে দাঁড় করায়, বেশ শক্ত হাতের মুঠে। চোখ জোড়া সরু করে কাটকাট গলে বলে ওঠে, কিসের দায়িত্ব পালন করতে বলেছিস? লাবণ্য এবার নিজেকে জোর করে নিবিড়ের হাত থেকে নিজেকে সারিয়ে নেয়। সশব্দে হেসে বলে ওঠে, 2 দিন হলো আমি আপনার স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছি। মুখে বলেছেন স্বামী, কোথাও একদিন তো আমার সাথে বসে গল্প করলেন না, এসেই তো শুধু মারধর আরম্ভ করলেন। মানসিকভাবে আঘাত করেছেন আপনি। লাবণ্যের এমন কথায় নিবিড় আরও বেশি রেগে যায়। তুই যে কাজগুলো করেছিস সেগুলো তো আমাকে শুধরে দিতে হবে, তাই না? আগাছা পা গোড়া থেকেই কেটে ফেলা উচিত, নয়তো পরে জঙ্গলের রূপ ধারণ করবে। লাবণ্যর কানের সামনে মুখ এনে হিসিয়ে কথাগুলো বলে নিবিড়। লাবণ্য মনে অন্যরকম একটা ঝড় ওঠে। আর বাকি রইল গল্প। ও ওটা আমি পছন্দের মানুষ ছাড়া কারোর সাথে করি না। নিবিড়ের শেষের কথাগুলো লাবণ্যর পুরোপুরি নিস্তব্ধ হয়ে দেয়। নিবিড় লাবণ্যকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। লাবণ্যর শরীর ব্যথা থেকে মনের ব্যথাটা প্রকট বেশি। লাবণ্য মেঝেতে শুয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। বেশ কিছুক্ষণ পরে নিবিড়কে আসতে দেখে মেঝে থেকে উঠে আসে বসে লাবণ্য। আপনার মা আমাকে দুপুরে খেতে দেয়নি, আমার খাবার নিজের একটু হাত মুখ ধুয়ে নিয়েছেন।
আপনি আপনার মাকে এরপর কিছু বলবেন না? আমি তো আপনার স্ত্রী, আমার খেয়াল আপনি রাখবেন না? লাবণ্য কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে নিবিড়কে আরও বেশি উত্তপ্ত করে ফেলে। নিবিড় নিজের রাগ সংবরণ করতে না পারে লাবণ্যকে সোজা বুক বরাবর সজোরে লাথি মারে। লাবণ্য ব্যথায় কুঁকড়ে ওঠে। ড্রয়িং রুমে সোফায় থম মেরে বসে আছে মিজানুর সাহেব। লতিফা বেগম কপাল চাপড়ে প্রলাপ করছেন। বিয়ের পর মেয়ের বাপের বাড়ি আসে স্বামীসহ, কিন্তু ওনার পোড়া কপাল মেয়ে জামাই আসেনি, এসেছে মেয়ে, তাও আবার হাজারটা অভিযোগ নিয়ে। রুকসার লাবণ্যকে বুকে জড়িয়ে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছেন, মাঝে মাঝে নিজের শাশুড়ি মাকেও থামাচ্ছেন। আচ্ছা মা, এবার তুমি চুপ করো, সব কিছু তো শুনলে। ও চলে এসে খুব ভালোই করেছে। সব কিছুর বিচার বিবেচনা করে ভালো ছেলের হাতেই তো আমি আমার মেয়েকে তুলে দিয়েছিলাম, তাহলে আজ কেন আমাকে এমন দিন দেখতে হলো? লাবণ্যর বাবা বেশ গম্ভীরতা নিয়ে কথাগুলো বলল। মেয়ের জন্য কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু চোখের পানি আনতে চাইছে না, পুরুষ মানুষ তো। লতিফা বেগম এগিয়ে এসে স্বামীর কাঁধে হাত রেখে কান্না জড়ানো কণ্ঠে বলেন, শোনো, তুমি ওনাদের ডেকে পাঠাও, কথা বলে সব কিছু মিটিয়ে নাও। বিয়ে দুদিন না যেতেই মেয়ের সংসার ভেঙে যাবে, তার চেয়ে বরং যাক, ভেঙে যাক, আমি আর ওই সংসারে ফিরে যেতে চাই না। লাবণ্যর কথা শুনে লতিফা বেগম ধমকে ওঠেন মেয়েকে রুকসার ইশারায় থামিয়ে দেন। মিজানুর সাহেব হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেলেন। মা, আপনার ছেলে আসুক, তাকে সবটা জানানো হোক, তারপর না হয় ডিসিশন নেওয়া যাবে। বাবা, আপনি কি বলেন? রুকসারের কথায় ঘাড় নেড়ে উঠে মিজানুর সাহেব। লতিফা বেগম ওখানেই দাঁড়িয়ে থাকেন। মা, রান্নাঘরে চলুন, নাস্তা বানাতে হবে। আপনার ছেলে জগিং থেকে এসে তো টাইমলি খাবার না পেলে চিৎকার শুরু করবে। আর মা, লাবণ্যকেও খেতে দিতে হবে, কাল থেকে তো না খেয়ে আছে মেয়েটা। লাবণ্য, যাও তো, ফ্রেশ হয়ে আয়। লাবণ্যকে নিজের রুমে পাঠিয়ে রুকসা রান্নাঘরে চলে যায়। নিজের রুমের দেওয়ালে পড়া টেবিল, বিছানায় হাত দিয়ে ডুকরে কেঁদে আয়নার সামনে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। আগের জীবনটাই রঙিন ছিল। আচ্ছা, বিয়ের পর মেয়েদের জীবনটা বুঝি এরকম বেরঙিন হয়ে যায়, নাকি শুধু ওর কপালেই এমনটা লেখা ছিল? শিউলি বেগম মুখে তৃপ্তি হাসি, আসলেই সে পেরেছে, কিন্তু এই সামান্য কথাতে যে মেয়েটাকে এই বাড়ি ছাড়া করতে পারবে সেটা ওর কল্পনার বাইরে ছিল। জানলে হয়তো ভালো মন্দ রান্না করে মেয়েটাকে খাইয়ে দিত। আহারে, বেচারি দুদিনে অতিথি হয়ে এসেছিল। এত হাসি কিন্তু ভালো না বেগম, হাসির পরে খারাপ আসে, সেটা মাথায় রেখো। ও, কি যে বলো না তুমি, খারাপ তো এতদিন ছিল, এখন থেকে শুধু ভালোই হবে, বুঝেছো? বলেছিলাম না ওই মেয়েকে আমি একদিনও সংসার করতে দিবে না। দেখলে তো মেয়েটার বিদায় হয়ে গেল কি করে। আমার ছেলে বিয়ে করে এনেছিল, আবার সেই ছেলেই বাইরে বের করে দিল। ছেলে আমার হীরার টুকরো। খুব খারাপ করেছো তুমি, এর জন্য পস্তাতে হবে কিন্তু তোমাকে। আর তোমার ছেলেও কিন্তু কাজটা ঠিক করেনি। ছাড়ো তো, আমি ওসবের ধার ধারি না। আর তোমার ছেলেই একমাত্র যোগ্য কাজ করছে। আর ওই মেয়েটাকে না মারধর করলে কি এখান থেকে যেত না? যা করেছে করেছে, বেশ করেছে। এইবার দেখবে আমি মনের মতো বউ নিয়ে আসবো আমার ছেলের জন্য। মা হয়ে যে এত নিকৃষ্ট সংকীর্ণ মনে হতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। আমার ছেলের সুখটাই আমার কাছে সব। আমার ছেলের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, তাতে অপরজনের কি এসে গেল আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমার ছেলের সুখ মানে কি বলতে চাইছো? লাবণ্যকে বিয়ে করে তোমার ছেলে সুখী নয়? তোমার ছেলেকে কি আমি জোরজাবস্তি করে বিয়েতে বসিয়েছিলাম? না, জোরজাবস্তি করবে কেন? আমার ছেলেই তো তোমার কথা রাখার জন্য বিয়ে করেছিল হয়তো। আর তাছাড়া আমি তো মা, আমার ছেলের মুখ দেখলেই মনের কথা পড়ে ফেলতে পারি। আমিও বাবা, ছেলের মন সম্পর্কে কিছু ধারণা আমার আছে। আর তোমার ছেলে এখন বাচ্চা নয় যে সে নিজ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র বাবার কথা রাখতে জন্য বিয়ে করবে। তোমার ছেলে বিশাল বড় বিজনেসটা কিন্তু একাই সামলাচ্ছে, সেখানে আমি শুধু ওর একজন মেন্টর হিসেবে পাশে আছি, তাই সব কিছু আমার সাথে শেয়ার করে। আমি এত কিছু শুনতে চাই না। ওই মেয়েকে যখন এই বাড়ি থেকে তাড়াতে পেরেছি তখন আমিই জয়ী হয়েছি। এবার আমি ছেলের হাতে আমার পছন্দের মেয়ে তুলে দেব। মিজানুর সাহেব এক মুহূর্ত দাঁড়ালেন না, নিজের রুম থেকে বেরিয়ে গেলেন। অপরাধীর মতো নিচে করে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন। কোথায় ভেবেছিল ওর মা বাবা ওকে জড়িয়ে ধরবে, কিন্তু জড়িয়ে না ধরে তো দূরে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এ এখন চলে এসেছে, কত বড় ভুল করছে তা ওর মা বাবার চেহারায় স্পষ্ট। লাবণ্য পুনরায় ওর ভাইয়া সাগর ও চাচা রফিক সাহেবের কাছে বিয়ের রাত থেকে কাল রাতের ঘটনা সবটা বলেন। কীভাবে ওর শাশুড়ি ওকে দুপুরে খেতে দেয়নি, স্বামীর লাথি মারা, সব কিছু। আমি আর ওখানে ফিরে যাব না। যে স্বামী নতুন অবস্থায় বিয়ের পর দিন গায়ে হাত তুলে তার সাথে সংসার করা যায় না। তো কি করবি তাহলে? বাবার নরম কণ্ঠে সহজ সরল জবাব দেয় লাবণ্য। আমি অমন মানুষের সাথে সংসার করব না বাবা, আমি ডিভোর্স দেবো, তোমরা উকিল দেখো। লতিফা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না।
কাছে এসে কষিয়ে একটা থাপ্পড় মারলেন মেয়ের গায়ে। লাবণ্য গালে হাত দিয়ে মুখ নিচু করে রইলেন। রুকসার কিছু বলতে গেলে সাগর চোখ রাঙিয়ে ওর দিকে তাকানো দেখে থেমে যায়। লতিফা চিল্লিয়ে কান্না করে দেয়। ডিভোর্স দিয়ে কি বাপদাদার ঘাড়ে বসে খাবি? সমাজ কি বলবে? তোর জন্য কি মুখ দেখাতে পারবো? বিয়ের 2 দিন পর মেয়ে সংসার ছেড়ে চলে এসে লোক শুনলে কি বলবে? এক কাজ কর, বীজ দে, এই খেয়ে নিই, তারপর তুই ডিভোর্স দিবি। সংসার করবি না সেটা তোর ব্যাপার। রফিক সাহেব লতিফার বেগমকে থামাতে যায়। ভাবি, এসব কি বলছেন? ও সত্যিকারে করে ফেলছে নাকি? আমরা তো আবার বড়রা আছি নাকি? কী কারণে আমাদের জামাই এমন করেছে তা জানতে হবে তো। আর ডিভোর্স বললেই কি হয়ে যায়? 2 দিন হলো সংসার করেনি। লাবণ্য ডুকরে কাটতে থাকে। মেয়ে জন্মে কত যে কষ্ট তা নিজে মেয়ে না হলেও জানতেই পারতো না। ছেলে তো খারাপ নয়, আতিক সাহেবের সাথেও তো পরিচয়টা আজকের নয়। সেই স্কুল লাইফ থেকে মানুষটা ভীষণ ভালো। বিজনেসের মাধ্যমে নিবিড়ের সাথে সাগরের বন্ধুত্ব হয়। আমরা কি দুজনে মানুষ চিনতে ভুল করব? তুই বল। তোর ভাইয়া আমি দুজনে কি তোকে ভুল মানুষের হাতে তুলে দিয়েছি? মিজানুর সাহেব ধীর গলায় মেয়েকে কথাগুলো বললেন। লাবণ্য বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন বাবা আসলে কথার মানে। ও চলে যাক এই বাড়ি থেকে। বিয়ের পর মেয়েরা সত্যি কি পর হয়ে যায়? লাবণ্য চোখে নোনা পানি স্রোতের মতো নেমে চলছে। এর মাঝে সাগর এক প্রকার ঝাঁঝিয়ে ওঠে। ও আর কি বলবে বাবা? ও তো কোনো জায়গাতেই মানিয়ে নিতে পারে না। স্কুল, ভার্সিটি, টিউশন, রাস্তাঘাট সব জায়গায় অশান্তি করেছে। ওইসব ঘটনাগুলো আমাকে ফেস করতে হয়। স্কুল, ভার্সিটিতে কেউ চিটিং করেছে আর ও সত্যবাদী বলে দিল। পরে ঝগড়া হচ্ছে, আমাকে কথা শুনতে হচ্ছে। ভার্সিটিতে কোনো এক মেয়ে প্রেম করেছে, ছেলেটা ভালো না কি খারাপ তা যাচাই করে মেয়েটি বাবা মার কানে তুলেছে। কেন? তুই তোর চরকায় তেল দে না। কতবার বলতাম তুই তোর মতো থাকবি, আমাকে আমার মতো থাকতে দিবি না। যতদিন ভার্সিটিতে ছিলাম তাই ওকে নিয়ে আসা আর নিয়ে যাওয়া করতে হতো। মহারানী তো আমায় ছাড়া যেতেই পারে না। ওর জন্য আমাকে বন্ধুদের সামনে হাসির পাত্র হতে হয়। একা একা কোথাও যেতে পারতেন না উনি। শুধু পড়াশোনা শিখেছে, কিন্তু স্মার্ট হতে পারেনি। খ্যাত মেয়ে একটা। লাবণ্য ওর ভাইয়ের কাছে বরাবর চক্ষুশূল। ও সেটা বুঝতে পারতো ছোটোবেলা থেকে। তবুও ভাইয়ের হাত ধরে থাকার চেষ্টা করতো। আর 5টা ভাই বোনের মতো চাইতো ওর ভাইয়া ওর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওর ভাইয়া কেন জানি ওকে সবসময় দূরে সরিয়ে রাখতো। বোন বলে সবার কাছে পরিচয় দিতেও যেন কেমন একটা আপত্তি প্রকাশ করতো। হয়তো লাবণ্য মেয়ে বলে। সাগর এখন এসব কথা ছাড় না। কি করলে বোনের সংসার টিকে থাকবে, ও ভালো থাকবে তার ব্যবস্থা কর। রকিব সাহেবের কথায় সাগর পুনরায় চেঁচিয়ে ওঠে। কী আর করবে? এখানেই থাকবে, আমার ঘাড়ে বসে খাবে, অপয়া মেয়ে একটা। ওর জন্য কারো কিছু ভালো হয় না। তোমরা জানো বউ ভাতেদের নিবিড় বড় একটা ডিল মিস হয়ে গেছে। কোটি টাকার লস তোমাদের এই মেয়ের জন্য। বিয়ে করে ঢুকতে না ঢুকতে একটা অঘটন কাজ করলো। ও কারোর জন্য ভালো নয়। ওর মুখ দেখে আমি আমার বন্ধুদের সাথে লং ড্রাইভে বেরোতে কোথাও না কোথাও চোট পেয়ে ফিরে আসতাম। অলক্ষী মেয়ে ছেলে একটা। লাবণ্য সশব্দে কেঁদে ফেলে। ও এতটাই খারাপ ওর ভাইয়ের কাছে? প্রত্যেক বোন তার ভাইয়ের কলিজার টুকরো হয়। সবাই তাদের বোনকে নিয়ে কত আদর করে, ভালোবাসে। সেখানে লাবণ্য অবহেলা ছাড়া কিছুই পাচ্ছে না। ভাইয়ের শেষ বলা কথা দুটো লাবণ্যের হাত পা কাঁপতে থাকে। আসলে লাবণ্য তার ভাইয়ের কাছে এতটাই খারাপ? অপয়া, অলক্ষী। বাবাকে নিজের রুমে বসে থাকতে দেখে নিবিড় হাসি মুখে এগিয়ে আসে। আবু, জগিংয়ে যাওনি আজ? আতিক সাহেব কিছু বলতে পারছে না, পালকহীনভাবে ছেলের দিকে তাকিয়েছে। নিবিড় বাবার পাশে বসে। কিছু হয়েছে আব্বু? কিছু বলবে? তোমায় এমন টেন্স দেখাচ্ছে কেন? আতিক সাহেব ঘুরে ছেলের মুখোমুখি বসেন। একটা সত্যি কথার উত্তর দেবে? কী কথা আনবো? লাবণ্য রূপে গুণে যোগ্যতায় আমার মতে তোর উপযুক্ত, কিন্তু তুই কি লাবণ্যকে তার উপযুক্ত মনে করিস? লাবণ্যর সাথে আমি করব সংসার। ও আমার কোনো বিজনেস ক্লায়েন্ট নয় যে ওকে যোগ্য হতে হবে সব কিছু। সংসারের পক্ষে ওই মেয়ে ঠিক চলে যাবে। তুমি কি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো, নাকি শুধুমাত্র আমার কথায়? শোনো আব্বু, আমি কারোর কথায় কিছু ডিসিশন নিই না। নিজেদের ডিসিশন নিয়ে নেই, সেটাই আমি। আর তুমি ভালো করেই জানো লাবণ্যকে বিয়েটা আমি নিজের ইচ্ছায় করেছি। 1 মিনিট আব্বু, লাবণ্যকে নিয়ে এত কথা কেন বলছো তুমি? লাবণ্য কোথায়? নিবিড়? কেন, রুমেই ছিল তো। তাহলে হয়তো নিচে আছে, নাস্তা বানাচ্ছে। আচ্ছা ওয়েট, আমি লাবণ্যকে 2 কাপ রং চা পাঠিয়ে দিতে বলছি। আজ তুমি আর আমি অনেক দিন পর রং চা খাবো। তার কোনো প্রয়োজন নাই, লাবণ্য চলে গেছে তার বাপের বাড়ি। নিবিড় কিছুক্ষণের মতো চুপ থাকে, কপালে হাত দিয়ে মাথা নিচু করে নেয়। কী এমন করলো যে মেয়েটা সকাল হতে না হতে বাপের বাড়ি চলে গেল? নিবিড় কাল রাতের ঘটনা আর একবার মনে করে নেয়। কাল রাতে লাবণ্যর বুকে লাথি মারার পর লাবণ্যকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বাবার সামনে মুখ তুলে মিনমিন গলায় বলে, বাবা,
আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। রাগের মাথায় ভুলবশত ওর বুকে আঘাত করে বসি। এমনিতে একটা প্রজেক্ট নিয়ে মাথা গরম ছিল, তারপর বিদেশ থেকে আসা বড় ডিলটা ক্যান্সেল হয়ে যায়। সব মিলিয়ে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে ছিলাম। তারপরে বাড়িতে ঢুকতে না দেখতে মায়ের টিপিক্যাল শাশুড়ি মায়ের মতো বউকে নিয়ে হাজার অভিযোগ। ও গড, মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। ভুল করে ফেলেছি আমি। সমস্ত রাগটা আমি ওর উপর দিয়ে প্রকাশ করছি। আমি কি করব বাবা? আমি কি এতদিন তোদের কাছে বোঝা? দুবেলা দুমুঠো নুন ভাতটাও কি আমাকে দিতে পারবে না? কাঁপা কাঁপা গলায় লাবণ্য কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে। রুকসা বেগম মাথায় হাত রেখে তার চোখের কান্না নোনা পানিদের মতো ঘুরছে। লতিফা বেগম মেয়েকে মুখ ঝামটা দিয়ে বলে ওঠেন, মেয়েরা পরগোত্রের, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে কি এখানে বসিয়ে রাখার জন্য? এত বছর তো তোমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, তার মূল্য দিবে না তুমি? তাহলে তুমি আমাকে জন্ম দিয়েছিলে কেন মা? আর মূল্যই যদি দিতে হয় তাহলে বিয়ে দিলে কেন? পড়েছি যখন চাকরি বাকরি করে টাকা দিয়ে তোমাদের মূল্য দিব। লাবণ্যর কথা বলা শেষ হতে মিজানুর সাহেব এবার চিল্লিয়ে ওঠে, চুপ করো তুমি। দু কলম পড়েছো বলে বেশ তো শিখে ফেলেছো দেখছি। ও কথা বলবো না তো কি বলবো? তুমি আমি এভাবে কথা বললো না বাবা। আসলে ওর ইচ্ছেই নেই সংসার করে, শুধু শুধু আমাদের বেইজ্জত করে, ফালতু মেয়ে একটা। আচ্ছা, তোমার মেয়েটাকে এভাবে কথা শোনাচ্ছ? তোমরাই তো ওর আপনজন। বাবা, ও না আপনার রক্তের সন্তান? ও আজ একটা বিপদে পড়ে এখানে এসেছে আপনাদের কাছে, আর আপনাদের কাছে আসবে না তো কোথায় যাবে? এ সময় আপনারাই তো ওকে ভরসা দেবেন। তুমি থামো তো বৌমা। রক্তের সম্পর্কের মেয়ে বলে ও যা খুশি তাই করে বেড়াবে? নিজের ভালোটা কতটা বোঝে? কি হয়েছে কি হয়নি ছুটে চলে এসেছিস ভালো, তাই বলে যেটা বোঝাবো বুঝবি না? কেমন মেয়ে তুই? তুমিও তো তৈরি করেছো মেয়েটাকে, কেমন শিক্ষা দিয়েছো তুমি নিজের চোখে দেখো। বাপ-মা যেটা বলে ছেলেমেয়েরা তাই শুনে, কিন্তু এই মেয়ে। মিজানুর সাহেব লতিফা বেগমের কথাগুলো বলে মেয়ের দিকে তেড়ে আসেন। রুকসা বেগম লাবণ্যকে ধরে নাড়লে উনি এতক্ষণে দুই চার ঘা মেয়ের পিঠে বসিয়ে দিত। নিজের এতটা অপমান সহ্য করতে পারছেন না উনি। বড় ভাইয়ের এমন কাজ দেখে রফিক সাহেব এগিয়ে এসে মিজানুর সাহেবকে সোফায় বসিয়ে দেন। ভাইয়া শান্ত হও, একটা সম্পর্ক তো আর ভাঙবো বলে ভাঙা যায় না। তারপরে বিয়ের মতো একটা সম্পর্ক, আমার মতে বলে নিবিড়কে এখানে আসতে বলো। সাথে আতিক সাহেব, সবাই মিলে নয় একটা ডিসিশন নেওয়া যাবে, কি বলো? তাই করা হোক। সাগর, তুই নিবিড়কে। আই এম সরি বাবা, আমাকে কিছু বলো না। তোমার ওই মেয়ের জন্য আমাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে এই এখন, আর ওর জন্য আমি নিবিড়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে চাই না। তোমাদের মেয়ের ঝামেলা তোমরা মিটাও। সাগর কথাগুলো বলে হনহনিয়ে চলে যায়। লাবণ্য ওর ভাবির হাতটা চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি আর ওখানে ফিরে যাব না, তুমি বোঝাও না ভাবি সকলকে। শিউলি বেগম ছেলের প্রশ্ন শুনল হতবাক। যার জন্য করলো চুরি, এখন সেই তাকে বলছে চোর? চোখে পানি এনে ধরাগড়া বললেন, তুই আমাকে এভাবে দোষারোপ করতে পারলি বাবা? আমি তো তোর জন্যই। আমার জন্য? আমার জন্য কি মা? আমি কি তোমাকে বলেছিলাম আমি এই বিয়ে করতে চাই না? আমার লাবণ্য পছন্দ হয়নি? ছেলের ধমকে কেঁপে ওঠেন শিউলি বেগম। নিজের স্বামীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলা শুরু করেন, আমি তো ভেবেছিলাম তুই তোর বাবা কথা রাখার জন্য বিয়েটা করেছিস, তাই? তোমার ভাবনাতেই কি সব কিছু হয়? আমি কি বাচ্চা ছেলে? আর বাবার কথায় আমি বিয়ে করেই থাকি? তাহলে তুমি কি মনে করলে আমি লাবণ্যকে ছেড়ে দিব? শিউলি বেগম মুখটা নিচু করে ফেলে, তাহলে কি তার সব আশাই মিথ্যে হয়ে গেল? তুমি কাজটা একদম ভালো করোনি মা। আমি আগে লাবণ্যকে দেখি, তারপর তোমার ব্যবস্থা করছি, জাস্ট ওয়েট। ছেলের মুখে এমন কথা শুনে শিউলি বেগমের মাথায় হাত পড়ল। রীতিমতো মরা কান্না শুরু করলো। আতিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, যা হয়েছে সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি নিশ্চয়ই ছেলেটাকে আমার নামে উল্টোপাল্টা বলেছ। তা না হলে একটা বাইরের মেয়ের জন্য ছেলে আমাকে কথা শোনায়? তুমি আমাকে ভুল বুঝছো বেগম। তোমার ছেলেকে কিছুই বোঝাতে হয় না। আর লাবণ্য বাইরের মেয়ে নয়, আমার ছেলের বউ, আহমেদ বাড়ির বউ। আতিক সাহেবের ধীর কণ্ঠে কথাগুলো বলে চলে যান। শিউলি বেগম রাগ সম্মোহন করতে না পেরে হাতের কাছে থাকা ফুলবানিটা আছাড় মেরে ভেঙে পড়েন। লাবণ্য তার ভাবিকে জোরে ধরিয়ে বসিয়াছে। মেয়েটার চোখের পানি বাদ মানছে না। অঝর নয়নে কেঁদে চলছে লাবণ্য। বিয়েটা না হলে কখনোই জানতেই পারত না বাবা মার আসল রূপটা। ভাই না হয় ওকে মেনে নিতে পারে না। অনেক ভাই বোনের সম্পর্ক তো এমনই হয়। নিজের মা বাবা যদি এই অবহেলার বিন্দু পরিমাণ টের পেত, তাহলে 6 বছর আগে যে মানুষটা হাত বাড়িয়ে দিয়েছিল তার হাতটা ধরেই নিত। যদি জানতো বাবা মার আসল রূপ সেদিন। কিন্তু তার বাবা মার পছন্দ অপছন্দের কথা ভাবতো না, নিজের ভালো থাকার কথা ভাবতো, নিজেকে ভালো রাখার চেষ্টা করতো। তখন লাবণ্যর সবেমাত্র 16 বছর বয়স। ষোড়শী কন্যা লাবণ্যর জীবনে প্রেম এসেছিল অতি স্বল্পে। 20 বছরের যুবক ওর প্রতি কেয়ার আর পছন্দের কিছু উপহার হিসাবে পাঠাতো কুরিয়ার মাধ্যমে। লাবণ্য একটা বেস্ট ফ্রেন্ড ছিল বটে, কিন্তু সময়ের স্রোতে সেও হারিয়ে যায়। ওই বন্ধুর ঠিকানা
কুরিয়ারে যেতে লাবণ্যর নামে। ছেলেটা বেশ ভালো। লাবণ্যের পছন্দের জিনিসগুলো ছিল তার মস্তিষ্কের কেন্দ্রবিন্দু। যেভাবে দুজনের কথা না হলেও চোখের ভাষায় যে কথাগুলো লুকানো থাকতো তা ছিল মারাত্মক। এভাবে কাটলো বছর। সেদিনের মাধ্যমে লাবণ্যর জন্মদিন। ষোড়শী কন্যা থেকে লাবণ্য হয়ে উঠছিল অষ্টাদশী। প্রিয় মানুষটার সাথে অনেকটা সময় অনেকগুলি কথা নিয়ে বসেছিল লাবণ্য। গাঢ় বেগুনি রঙের শাড়ি, দুহাত ভর্তি কাচের চুড়ি, সাথে খোঁপায় বাঁধা বেলি ফুলের মালা প্রিয় মানুষটার নুপুরে পরিয়ে দিয়েছিল লাবণ্যর পায়ে। সেটা ছিল জন্মদিনের পাওয়া শ্রেষ্ঠ উপহার। খুব যত্ন করে পড়ার টেবিলের কোণায় থাকা একটি ড্রয়ারের মধ্যে পড়েছে। লাবণ্য, এই লাবণ্য। নিচে নিবিড় চলে এসেছে। ভাবির ডাকে লাবণ্যর ভাবনায় ছেদ পড়ে। উঠে বসে রুকসার মুখের দিকে তাকায়। রুকসার লাবণ্য চোখের পানি মুছে দেয়। লাবণ্য, নিবিড় এসেছে, নিচে চল, ডাকছে তোকে। নিবিড়ের নাম শুনে ভয়ে কুঁকড়ে উঠে লাবণ্য। ভাবির হাতটা শক্ত করে ধরে নেয়। ভাবি প্লিজ, তুমি আমাকে বাঁচাও। আমি ওই অমানুষটার সাথে থাকতে চাই না ভাবি, উনি আমাকে মেরে ফেলবেন। লাবণ্য রীতিমতো কাঁপছে। রুকসাটকে জড়িয়ে ধরে সামলাতে চেষ্টা করছে লাবণ্যকে। লাবণ্য, তুই কি নিবিড়কে ভয় পাচ্ছিস? দুহাত লাবণ্যের মুখটা তুলে ধরে রুকসা। ভাবি, ওই মানুষটা আমাকে মারবে। লাবণ্য, নিবিড় তোকে আর মারবে না, ও তোকে, ওর সাথে সবাই কথা বলছে, চাচা, বাবা, তোর মা, চাচি, সবাই তো আছে, তুই চিন্তা করিস না। এখন নিচে চল, নিবিড়ের সাথে কথা বলে সামনাসামনি ব্যাপারটা মিটিয়ে নিই। না ভাবি, আমি যাব না। মানুষটার সাথে সামনাসামনি কী কথা বলবো আমি, বলো তো? স্বামী নামক মানুষটার সাথে তো এখনও ভালোভাবে কথাই হয়নি ভাবি। মানুষটা একটা বারের জন্য আমার হাত ধরে কাছে বসে গল্প করেনি। স্বামীর সুখটা আমি পাইনি ভাবি। একদিনের জন্য হলেও আমি সংসার করতে পারিনি ভাবি। বিয়ের দিন থেকে অবহেলা, অত্যাচার সহ্য করতে হয়েছে। এরপর কীভাবে? কথা দিচ্ছে তোমার প্রতি আর কোনো অবহেলা, অত্যাচার করবে না। পুরুষালী কণ্ঠের আওয়াজ শুনে রুকসা আর লাবণ্য দরজার দিকে তাকায়। লাবণ্য নিবিড়কে দেখে চমকে ওঠে। ওর ভাবির হাতটা শক্ত করে ধরে নেয়। ভাবি, আমি কিছুক্ষণ আমার স্ত্রীর সাথে একা কথা বলতে চাই। আপনি আমাকে সুযোগ করে দিবেন প্লিজ। রুকসার ঘাড় নেড়ে সম্মতি জানায়। লাবণ্য হাত চেপে ধরলে রুকসার হাতটা ছাড়িয়ে নিয়ে রুমের বাইরে চলে যায়। লাবণ্য বিছানায় জড়সড় হয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রুকসার চলে যাওয়ার সময় দরজাটা হালকা বন্ধ করে চলে যায়। নিবিড় দরজা লক করে লাবণ্যর কাছে এগিয়ে আসে। লাবণ্যর কান্নার বেগ বেড়ে যায়। লাবণ্য, আই এম সরি, খুব বড় ভুল করেছি আমি, আর কখনো এমন হবে না। মাথা গরম হয়ে গেছিল, তাই ভুলবশত এমন করে ফেলেছি। লাবণ্যকে জড়িয়ে ধরে এক নাগাড়ে কথাগুলো বলতে থাকে নিবিড়। লাবণ্য কেঁপে উঠছে মাঝে মাঝে। নিবিড় লাবণ্যর চোখের পানি মুছিয়ে নিজের বুকে লাবণ্যকে কথাটা রাখে। বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে আঘাত করতে চাইনি, ভুলবশত করে ফেলেছি, মাফ করে দাও। ইউনো, লাইফে একটি বার আমার কাছে ইউকে থেকে একটা ডিল হাতছাড়া হয়ে গেছে। কতটা প্রেশারের মধ্যে ছিলাম তুমি জানো? মায়ের বলা অভিযোগ আর তোমার করা অভিযোগে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। ইউনো, আমার রাগ হলে আমি কোনো কিছুই তোয়াক্কা করি না। আমি যে তোমাকে আঘাত করে মাথা ঠান্ডা করতে বাইরে বের হয়ে গেছিলাম সকালে তোমার কাছে মাপ চাইবেও, কিন্তু তুমি সেই সময় আমাকে দাওনি। কিছু না বলে এখানে চলে এসেছো। নিবিড়ের কথা শুনে লাবণ্য নিবিড়ের বুক থেকে মাথা তুলে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে ওঠে, আপনি তো সেই বিয়ের রাত থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছেন। বৌভাতের দিন রাতে বিনা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলছেন। আমি রাগের বশীভূত হয়ে এমন করে ফেলছি। লাবণ্য চোখটা অসম্ভব রকমের লাল হয়েছে, রক্তিম বর্ণ ধারণ করেছে চোখ জোড়া, ঠোঁটটা শুকনো হয়ে গেছে। মেয়েটা রীতিমতো কাঁপছে। এতটুকু কথা বলাতে মেয়েটা ভীষণ কষ্ট হচ্ছে। নিবিড় বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠল। সত্যিই মেয়েটার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছে সে, হয়তো এর কোনো ক্ষমা হয় না। লাবণ্য কাঁপা কণ্ঠে হিসকি তুলে বলে ওঠে, রাগ মানুষকে হিংস্র পশুতে পরিণত করে। আপনি তো মানুষ, এতটা রাগের মাত্রা ঠিক না যে কিছু না বুঝে গায়ে হাত তুলবেন। কান ধরছে, মাপ চাইছে, আর একটা সুযোগ দাও আমার লাবণ্যময়, আমি সব ঠিক করে দেব। রিবেনের করুণ স্বরে বলা কথাগুলো শুনে লাবণ্য চুপ হয়ে যায়। নিবিড় লাবণ্যর গালে গাঢ় চুম্বন দিয়ে বসে। নিবিড়ের সাথে আসার সময় ওর মা বাবা ভাইয়ের সাথে একটা কথাও বলেনি। কয়েক ঘন্টার মধ্যে মানুষগুলোর প্রতি ঘৃণা জন্মে গেছে। শুধু ভাবির হাতটা ধরে বলে গেল, এই জীবনে আর কখনো এই বাড়িতে পা রাখবো না। হাজারো মা বাবা তো মনের মধ্যে আক্ষেপ, কষ্ট রয়েই যাবে। তুমি ওদের একটু দেখো, ভালো থেকো, আমি আসছি। এই কথা বলে বাড়ির বাইরে পা রাখে লাবণ্য। পিছন ফিরে নিজের জন্মভূমি, যেখানে খেলাধুলো করে বড় হলো, সেই বাড়িটা শেষবারের মতো দেখে নেয়। রুকসার ছলছল চোখে লাবণ্যের দিকে তাকিয়ে থাকে। নিবিড় আর ওর ভাইয়া গাড়ির কাছে দাঁড়িয়ে হাসাহাসি করছে। ও ওর ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। তুই ভালো থাক ভাইয়া, সবসময় এমন হাসি খুশি থাক। ভাইয়ের ভালোবাসা তো আমি কখনো পেলাম না। অবশ্য তোর কাছে আমি তো অপয়া, অলক্ষী, আর এই অলক্ষী বোনটার মুখটা তোকে দেখতে হবে না ভাইয়া। চলে যাচ্ছ, তোমার এই বিরক্ত করতে আসবো না। নিজের মনে
ভাইয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলে লতিফা বেগম লাবণ্যর পিঠে হাত রাখেন, কিন্তু লাবণ্য হাত সরিয়ে গাড়িতে উঠে পড়েন। এই বয়সে এসেও শিউলি বেগম এমন অপমানিত হতে হবে তা ওনার কল্পনার বাইরে ছিল। ওনাকে ক্ষমা চাইতে হবে মেয়ের কাছে। এমন দিন দেখার জন্য কি আমি তোকে খাইয়ে পইয়ে বড় করেছিলাম? কি এমন করেছি যে এই মেয়েটার কাছে আমায় ক্ষমা চাইতে হয়েছে? শিউলি বেগম কান্নারত অবস্থায় কথাগুলো বলে মাটিতে বসে কপাল চাপড়াতে থাকে। তুমি শুধু একটা ক্ষমা চাইবে আম্মু, তার জন্য এত নাটক কেন? আর এই মেয়ে তুমি কাকে বলছো? ও তোমার বৌমা, আমার স্ত্রী, ওকে যোগ্য সম্মানটুকু দাও। এবার অন্তত নিজের শুধরে নাও মা বেগম। ওদের ঠিকমতো সুখে এবার সংসার করতে দাও। ওদের দুজনের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি করিও না, হাত জোর করে বিনতি করছি। আতিক সাহেব নিবিড়ের অনেক জোরাজুরিতে শিউলি বেগম লাবণ্যের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নেয়। লাবণ্য হাসি মুখে শিউলি বেগমের হাতটা ধরে। মা, আপনি আমার কাছে আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। মা, আমি চাই আপনি আমার সাথে মেয়ের মতো আচরণ করুন। আমি বলছি তো, আপনি আমাকে একটু আপন করে নিন। আমি আমার কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ আপনার মনে সৃষ্টি করতে দেব না। আপনি শুধু সময় আমাকে মানিয়ে নিন মা। লাবণ্যর কথাগুলো শুনে শিউলি বেগম নিজের পা চোখের পানি মুছে নেয়। শিউলি বেগমের পা ছুঁয়ে লাবণ্য সালাম করে। শিউলি বেগম সব ভুলে লাবণ্যকে জড়িয়ে ধরে। দেখলে তো লাবণ্য মেয়ে হিসেবে কতটা ভালো। আজ তোমার মা ছেলে হিসেবে যা করতে চাইছো তাতে লাবণ্য চাইলে অনেক কিছু করতে পারতো। ও কিন্তু সব ভুলে আবার এখানে ফিরে এসেছে। এইখানে না বলো লাবণ্যর সংসার, ও নিজের সংসারে ফিরে এসেছে। শিউলি বেগম হঠাৎ এমন কথায় আতিক সাহেব সত্যিই অবাক হন। আতিক সাহেব নিজের গায়ে চিমটি দিয়ে বলেন, আমি স্বপ্ন দেখছি না তো বেগম? তুমি সত্যি এমন কথা বলছো? শিউলি বেগম হাসি মুখে লাবণ্যর হাত ধরে নিবিড়ের হাত ধরে দেয়। দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। আমার ছেলের খুশিতে আমি খুশি। আমার ছেলে যা চাইবে তাই হবে। আমার ছেলের খুশি আমি ভাবি। তাই আমার ছেলে যখন লাবণ্যকে নিয়ে সারা জীবন থাকতে চায়, এখানে আমার কোনো অভিযোগ নেই। লাভ ইউ আম্মু, লাভ ইউ ফর এভার। নিবিড়ের কথায় লাবণ্য ছাড়া প্রত্যেকেই হেসে ওঠে। লাবণ্যর মনের ভিতর দিয়ে চাপা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সব ভালোর মধ্যে কোথাও যেন একটা ফাঁক রয়ে গেল। কোথায় একটা চাপা কষ্ট ভিতরে মোচড় দিয়ে উঠছে। হয়তো বাবা মাকে চিরজীবনের জন্য ত্যাগ করে আসার কষ্টটা লাবণ্যকে শান্তি দিচ্ছে না। এখান থেকে হেসে হোক কষ্ট করে হোক মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। এখন এটাই যে তার শেষ আশ্রয়। মা তো স্পষ্ট বলে দিয়েছে মেয়েরা পরগাছা, কিন্তু শাশুড়ি মা হাসি মুখে এটা ওর সংসার নাম দিয়েছে লাবণ্যর সংসার। এই কথাটা অনেকটা ভরসা পেয়েছে লাবণ্য, যা হয়তো বেঁচে থাকার আছে। লাবণ্য কী ভাবছো? নিবিড়ের ডাকে হুঁশ ফিরে চোখে মুখে মুছে নিবিড়ের দিকে তাকায়। রুমে চলো, ফ্রেশ হয়ে নাও। লাবণ্য নিবিড়ের সাথে রুমে যায়। নিবিড় দরজা বন্ধ করে দেয়। লাবণ্য হাতটা ধরে ওকে বিছানায় বসিয়ে নেয়। নিজেও ওর পায়ের কাছে বসে পড়ে। লাবণ্য পা তুলে নিতে চাইলে নিবিড় শক্ত করে ধরে। তুমি আমায় ক্ষমা করেছো তো লাবণ্যময়ী? আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এখনও স্বামীর দায়িত্ব পালন করে নেই। তোমার হাত ধরে বসে দু একটা ভালো মন্দ কথা বলে নিই। তুমি আজকের পর থেকে তুমি স্ত্রীর সমস্ত অধিকার পাবে। নিবিড় লাবণ্যর কপালে গভীর ভালোবাসার পরশ রেখে দেয়। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আজকে সন্ধ্যায় স্পেশাল একটা গিফট আছে, তোমার জন্য রেডি থেকো। নিবিড় হুড়মুড় করে রুম থেকে বের হয়ে যায়। লাবণ্য বিছানা থেকে উঠে শাওয়ার নিতে চলে যায়। লাবণ্য এখনও নিজেকে বোঝাতে পারছে না, সত্যি কি তার বাবা মার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে এসেছে? সত্যি কি মায়ের কোলে শুতে পারবে না? মায়ের হাতে ভাত খেতে পারবে না? সব শেষ হয়ে গেলে এক নিমেষে। কিরে, চুলটা এখনও ঠিক করে মুছতে পারিস না? লাবণ্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে তোয়ালে মুছছিল। কারোর গলার আওয়াজ পেতে ঘুরে তাকিয়ে দেখে ওর শাশুড়ি মা প্লেট হাতে দাঁড়িয়ে মুখে হাসি আসছে। লাবণ্য শিউলি বেগমকে দেখে ওনার কাছে এগিয়ে আসে। আসলে মা, আমি মুছলাম। লাবণ্য ভাঙা গলায় কথাগুলো বলে নিজের চুলটা মুছতে চেষ্টা করে। এমনিতে কথাগুলো সত্যি তো। লাবণ্য নিজের কোমর পর্যন্ত লম্বা ভালো চুল মুছতে পারে না। এতদিন মা ভাবি এরাই যত্ন নিত, আর এখন তো শিউলি বেগম এসে এসে লাবণ্যর হাত থেকে তোয়ালটা টানিয়ে নেয়। হয়তো আমি বুঝে গেছি, আয় আমি তো চুলটা মুছে দিচ্ছি। শিউলি বেগমের কথায় লাবণ্য চক্ষু বড় হয়ে যায়। ও ঠিক শুনেছে তো? তুই কি আমাকে মাপ করতে পেরেছিস? আমি যা করেছি তার জন্য ক্ষমা প্রাপ্তি। আমি বুঝতে পারিনি আমার ছেলের সুখ তোর কাছে। আজ থেকে তুই আমার মেয়ে, তোর এই মাটাকে ক্ষমা করিস। শিউলি বেগমের চোখের কোণে পানি। নিজের মার কষ্ট ভুলতে লাবণ্য শিউলি বেগমকে জড়িয়ে ধরে। মা, আপনি আমার কাছে
বারবার ক্ষমা চেয়ে লজ্জা দিবেন না। আপনি যে আমাকে মেয়ের স্থান দিয়েছে এটাই অনেক। আমি তোকে সেদিন খেতে দেইনি তাই না রে? আয়, আমি আজ নিজের হাতে তোকে খাইয়ে দিই। মুখটা তো একদম শুকনো আছে, নিশ্চয় এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি। লাবণ্য দুই নয়নে পানিতে পড়ে যায়। সত্যি তো, যে খাওয়ার কথা ভুলেই গেছে। একদিন না খেয়ে অন্য সময় হলে তো বাড়ি মাথায় করে ফেলতো। আর খাবেই না, কি হয়েছে? খেয়েছে তো স্বামীর লাথি আর বাম্মা ভাইয়ের মুখ ঝামটা, এতেই পেট ভরে গেছে। শিউলি বেগম ভাত মাখিয়ে এক লম্বা লাবণ্যর গালে তুলে দেয়। লাবণ্য কান্না করতে গিয়েও কাঁদে না। এক মাকে ছেড়ে দিয়ে আর এক মাকে যদি আপন করতে পারে তাতে ক্ষতি কী? শিউলি বেগম পরম স্নেহে লাবণ্যকে খাইয়ে দিচ্ছে। লাবণ্য বাধ্য মেয়ের মতো পরম তৃপ্তি করে খেতেই চলছে। আসলে কি স্বপ্ন দেখছে যা ঘুম ভাঙলে ভেঙে যাবে? খাওয়ার মাঝে দরজায় নখের আওয়াজ পেয়ে ঘুরে তাকায়। একজন সার্ভেন্ট এসে লাবণ্যর হাতে এসে একটা প্যাকেট দিয়ে যায় আর মুখে বলে যায় নিবিড় স্যার পাঠিয়েছেন। শিউলি বেগম ব্যাপারটা বুঝে যান ছেলে সত্যি এই মেয়েকে ভালোবেসেছে, তাই তিনি লাবণ্যকে কিছু জিজ্ঞাসা না করে খাইয়ে দিয়ে চলে যান। অফিসে আসার সাথে সাথে সমস্ত স্টাফ উঠে নিবিড়কে দেখে গুড নুন জানায়। নিবিড় নিজের চেম্বারে চলে যায়। তার মধ্যে সবাই কম বেশি আলোচনা করতে থাকে। তাদের বস সকালেই চলে আসে, তাহলে আজ দুপুরবেলা কেন ঢুকলো? কেউ বলছে নতুন বিয়ে করছে, তা দেখ। কিছুক্ষণের মধ্যে সবাই হেসে যায়। ম্যানেজারের ধমকে সবাই চুপ হয়ে যায়। নিবিড় নিজের চেম্বারে ঢুকতে দেখে ওর চেম্বারে কেউ বসে আছে। নিবিড় বুঝতে বাকি থাকে না, তাই অন্য কিছু না বলে অন্য চেয়ারে টেনে বসে ফাইল নিয়ে দেখতে থাকে। অপর পাশের মানুষটা টের পেয়ে ওর মুখোমুখি ঘুরে গাল ফুলিয়ে বসে রইল। আমি যে এখানে আছি একজন কি তার টের পেয়েছে? ইয়েস ম্যাম, টের পেয়েছি, তার জন্য তো পাশের চেয়ারে বসেছি। নিবিড় মৃদু হেসে মেঘলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। মেঘলা উঠে এসে নিবিড়ের সামনে থাকা টেবিলের উপর উঠে বসে। নিবিড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক টানে ওর হাতে থাকা ফাইলটা কেড়ে নিয়ে পাশে রেখে দিল। নিবিড় ভুরু কুচিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, তুমি আজকে অফিসে আসতে এত লেট করলে কেন? জানো আমি পাক্কা 3 থেকে 3.5 ঘন্টা এখানে তোমার জন্য ওয়েট করছি। তুমি 10টার সময় অফিসে চলে আসো, তাই জন্য আমি 9টার সময় এসে আসি তোমাকে সারপ্রাইজ দেবো বলে, কিন্তু তুমি তো আমায় সারপ্রাইজ করে দিলে। মেঘলার কথাগুলো বলে অন্যদিকে মুখ করে গাল ফুলিয়ে বসে রইল। নিবিড় সশব্দে হেসে উঠে মেঘলার কাছে গিয়ে দাঁড়ালো। আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। এবার বল, ভার্সিটি না গিয়ে এখানে কী করছিস? আমার জ্বর হয়েছে না, আমি কি করে ভার্সিটি যাই বলো তো? কেন যেভাবে এখানে গেলি? আমি তোমাকে মিস করছিলাম, তাই জন্য এসেছি তোমার কাছে। তুমি তো তোমার বউকে আনতে গিয়েছিলে, তাই না? নিবিড় সামান্য ভুরু কুঁচকে মেঘলার দিকে তাকিয়ে রইল। মেঘলা কিঞ্চিত হেসে বলল, শুধু আনতে নয়, তার রাগ ভাঙাতে গেছিলে। তোকে কে বললো? কেউ বলেনি, শুনেছি। মামু কল দিয়েছিল মমকে। তোমাদের মধ্যে নাকি কী সব ভুল বোঝাবুঝি হয়েছে। কিছু একটা করেছো যার জন্য তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে। এনিওয়ে, আমার ওর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। আমার শুধু তোমার প্রতি ইন্টারেস্ট। মেঘলা নিবিড়ের কপাল থেকে হাত বুলিয়ে এনে চিবুক ঠেকায়। নিবিড় হাতটা সরিয়ে ফেলে। অনেক ফাজলামো করছিস, বাড়ি যা। নিবিড় পুনরায় ফাইল হাতে তুলে নিয়ে পাতা উল্টাতে থাকে। মেঘলা নিবিড়ের এক কাঁধে হাত রেখে, তোমাকে না কতবার বলেছি ভাইয়া, এই ফাইল দেখো। এত কাজের প্রেশার, তুমি একা কেন নও? আমায় এর দায়িত্ব কবে দিবে তুমি? সময় আসুক, অবশ্যই দিব। সবুজ রঙের শাড়ি পরে হাতে দুটো কালো চুড়িতে রাঙিয়ে নেয়। চুলগুলো এলো করে সুন্দর পরিপাটি করে সেজে কপালে ছোট্ট একটা লাল টিপ পরে নেয়। দুপুরে প্যাকেটটা এই নিবিড় এই শাড়ি আর চুড়ি পাঠিয়েছে। এর মধ্যে একটা চিরকুট লেখা ছিল, পরনে সবুজ শাড়ি আর হাত ভর্তি কালো চুড়িতে আজ সন্ধ্যায় আমি দেখতে চাই আমার লাবণ্যময়ীকে। লাবণ্য ঠোঁটে কোণে সত্যি হাসির আগমন। তবে কি সত্যি সব কিছু ঠিক হয়ে যাবে? লাবণ্য কি সত্যি আর 5টা মেয়ের মতো স্বামীর সাথে সুখে সংসার করতে পারবে? রং বেরঙের লাইটে চোখ ধাঁধিয়ে যাচ্ছে লাবণ্যর। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি করে লাবণ্য এই রিসোর্টে আসে। মূলত নিবিড় এখানে ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। প্রায় ঘন্টা 2 হতে চলল, নিবিড় এখনও কোনো পাত্তা নেই। নিবিড়কে যে কল দিবে তার কোনো উপায় নেই, কারণ নিবিড়ের নাম্বার তো ওর কাছে নেই। লাবণ্য বসা থেকে উঠে দাঁড়ায়। চারিদিকে লোকজন থেকে ভিড় ফাঁকা জায়গায় চলে আসে। মনের মধ্যে ভয় কান্না দুটোই। পুরো দূর থেকে একটা ফাঁকা লাগছে। পুরো ফাঁকা জায়গায় চলে এসেছে লাবণ্য। হাতের মধ্যে শাড়ির আঁচলে খুচ্চা পেঁচিয়ে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ায়। কী করবে বুঝতে পারছে না, এদিকে হাঁটতে থাকে। ফোনটা হাতে নিয়ে কল লিস্ট খুলে নিজের বাবার নাম্বারে কল দিয়ে গিয়েও থেমে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে। নিজের স্বামীর নাম্বার নিতে তার বাবার কাছে সাহায্য চাইবে, যেই বাবা কিনা কঠিন সময়ে পাশে থাকেনি। লাবণ্য দুচোখ জোরে নোনা পানি আগমন হয়। আর কিছু
রাস্তা না পেয়ে রিসোর্ট থেকে বের হয়ে চলে আসার জন্য লাবণ্য চলে আসতে যায়। ঠিক তখনই সব কিছু অন্ধকার যায়। আচমকা কেউ কোলে তুলে নেয়। 20 সেকেন্ড পর নামিয়ে দেয় লাবণ্যকে। লাবণ্য ভয় পেয়ে চিৎকার করতে গেলে একটা আলোর ফোকাস পড়ে। একটা দুটো নয়, চারিদিকে আলোর রোশনাই পড়ে। চারপাশটা তাকিয়ে দেখে এটা অন্য জায়গা। সেখানে কোনো সুইমিং পুল নেই, তবে ওই দূরে কিছু একটা যেটাতে চোখ যায়। ওর চোখে কেউ হাত চেপে ধরেছে। কেউ কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলেছে, তুই হি হে জাপ রুবারু। লাবণ্য চমকে উঠে হাতটা সরিয়ে থাকা মানুষটার দেখে চমকে যায়। নিবিড় লাবণ্য কিছু বলতে চাওয়ার আগে নিবিড় ওর কাঁধে নিজের হাত দুটো রেখে ওকে জড়িয়ে নেয়। লাবণ্য ফুপিয়ে কেঁদে ওঠে, আপনি কোথায় ছিলেন? জানেন আমি কত ভয় পেয়েছিলাম। এখন পরিস্থিতিতে আমি পড়িনি। ওলে আমার বাবুটা ভয় পেয়ে গেছে, আমি জানতাম না তো। কান ধরছে, আই এম সরি। নিবিড়ের এমন আচরণ শুনে, বাবু ডাক শুনে লাবণ্যর চক্ষু চড়কগাছ। নিবিড় লাবণ্যকে দেখে কোনো কিছু না ভেবে ওর নাকের ডগায় হালকা কামড় বসায়। লাবণ্য তৎক্ষণাৎ নিবিড়কে হালকা হাতে সরিয়ে নিয়ে লাফ মেরে নিবিড়ের থেকে এক হাত দূরে দাঁড়ায়। কী করছে, পাগল হলেন নাকি? নিবিড় লাবণ্যকে নিজের কাছে টেনে এনে খিলখিল করে হেসে উঠলে, আমি তো 4 ঘন্টা ধরে এই রিসোর্টের মধ্যে আসছি। মানে? তাহলে আমি যে 2 ঘন্টা ধরে এখানে একা ছিলেন কই? আমার কাছে আসলেন না তো? বিকজ আমি তোমার জন্য স্পেশাল একটা গিফট অ্যারেঞ্জ করছি, তাই বলে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করেন? নিবিড় অভিমান সুরে ফুলিয়ে বলে উঠলেন, তুমি আমায় এখনও ক্ষমা করতে পারোনি তাই না লাবণ্যমে? তাই জন্য তো 2 ঘন্টা অপেক্ষা করিয়েছিলে বলে আমার উপর রাগ করেছিল। না না, আমি আপনার উপর রাগ করছি না। আর তাছাড়া আপনি তো আমার স্বামী, আপনার জন্য 2 ঘন্টা কেন, 7 জন্ম অপেক্ষা করতে পারি। লাবণ্যর কথা শুনে নিবিড় ও একটা ঝট করে আরও কাছে এসে কপালে গাঢ় চুম্বন দিয়ে লাবণ্য নিবিড়ের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ফেলছে। ওখানে না দাঁড়িয়ে থেকে এবার এখানে আসুন তো, না হলে তো আমার 4 ঘন্টার পরিশ্রম নষ্ট হয়ে যাবে। লাবণ্য নিবিড়ের কথা শুনে চোখ খুলে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে। বোকার মতো এতক্ষণ চোখ বন্ধ করেছিল। নিবিড় তো ওকে কখন ছেড়ে দিয়েছে। কি হলো, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আরে আসো। লাবণ্য গুটি পায়ে সামনের দিকে যেতে থাকে। নিবিড় এসে ওকে পাজাখোলা করে তুলে নিয়ে নামিয়ে দেয়। চারদিকে সুন্দর লাইট, লাভ সাইন আঁকা বেলুন। নিবিড় হাত ধরে 2-3 বার হেঁটে আসে। চারপাশ সিঁড়ির সাহায্যে উঠে এসে সামনে তাকায়, অবাক হয় লাবণ্য। অনেকগুলো রঙিন ক্যান্ডেল সহ একটা লাভ সাইন আঁকা। লাবণ্য নিবিড়ের মুখের দিকে তাকিয়ে দেখে নিবিড় হাসছে। আজ তো আমার জন্মদিন নয়, তবে কি আপনার জন্মদিন? নিবিড় লাবণ্যর দুটে কাঁধে দিয়ে কেকের সামনে দাঁড়াতে হাজার ফুলের পাপড়ি এসে মাথায় পড়ে। লাবণ্য 2 হাত ধরে পাপড়িগুলো ধরে নেয়। আজ কারো জন্মদিন নয়, আজ আমাদের জন্মদিন, আমাদের নতুন সম্পর্কের সূচনার জন্মদিন। লাবণ্য নিবিড়ের দিকে পালকহীনভাবে তাকিয়েছে। নিবিড় হাসি মুখে লাবণ্যকে বেশ কয়েকবার দেখছে। বেশ কয়েকক্ষণ কেটে যাওয়ার পর নিবিড় লাবণ্যর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। ওর চোখের সামনে হাতের তুড়ি বাজায়। লাবণ্য চমকে উঠল, কোথায় হারিয়ে গিয়েছিলেন লাবণ্যমে? ভাবছি যে আমার চোখের সামনে ঘটছে সব সত্যি কিনা, আমি স্বপ্ন দেখছি কিনা, যা ঘুম ভাঙলে হারিয়ে যাবে। তুমি স্বপ্ন দেখছো কিনা তার প্রমাণ এই কেক কাটলেই বোঝা যাবে। আর চোখের সামনে যে সব কিছু ঘটেছে তার জলজন্ত প্রমাণ তুমি এক্ষুনি পাবে। নিবিড় কথাগুলো বলতে বলতে লাবণ্যের হাতে ছুরি ধরিয়ে দেয়। লাবণ্যের কানের কাছে মুখ এনে গুনগুনিয়ে বলে ওঠে, ইয়ে দিল পাগল বান্না কে ব্যাঠা। লাবণ্য নিবিড়ের করা ইশারাগুলো ক্যান্ডেলগুলো নিভিয়ে নিবিড়ের হাত থেকে কেক কাটে। নিবিড় কেকের এক টুকরো খাইয়ে দেয়। নিবিড় ওর হাতে একটা বড় বাক্স ধরিয়ে দেয়। লাবণ্য কি জানতে চাইলে নিবিড়কে খুলতে বলে। একটার পর একটা বক্স খোলার পর 7ম বক্সে ব্লু রঙের কিছু একটা আন্দাজ করতে পারে। এই বক্সটা নিজে আর না খুলে নিবিড়ের হাতে ধরিয়ে দেয়। আমি আর পারবো না, আপনি খুলুন। বক্সটা খুলতে খুলতে হাঁপিয়ে গেছি। নিবিড় মুচকে এসে হাঁটু মেরে ওর সামনে বলে। লাবণ্য বাম হাত টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। লাবণ্যর হাতে নিবিড় গাঢ় চুম্বন করে। লাবণ্য লজ্জায় গাঢ় লাল হয়ে যায়, মুখ নিচু করে ফেলে। তুমি যে স্বপ্ন দেখছো না, এটাই তার সবথেকে বড় প্রমাণ। লাবণ্যর হাতে থাকা আংটিটা ভালো করে দেখে নেয়। আংটিটা অনুধাবন করে সত্যিও ঘোরের মধ্যে না। লাবণ্য চোখের কোণে চকচক করছে। ডায়মন্ড রিং? আমার হীরের বউয়ের জন্য হীরের আংটি। লাবণ্য ফুপিয়ে ওঠে, আমি কি সত্যি আপনার জন্য হীরের মতো? আমি তো অপয়ায়। এই প্রথম কোটি টাকার ডিল হাতছাড়া হয়েছে আমার মতো অপয়ামে আপনার জীবনে আসার পর। ও কামান লাবণ্য,
অ্যাটলিস্ট আজকের দিনটা স্পেশাল দিনে ওইসব কথা ছেড়ে দাও, পরে না হয় হিসাব নিকাশ করা যাবে। হিসাব নিকাশ মানে কিসের হিসাব নিকাশ করবেন আপনি? নিবিড় আর কিছু বলে না, লাবণ্যকে পুনরায় কোলে তুলে নেয়। আচমকা কোলে তুলে নিলে লাবণ্য ভয় পেয়ে যায়, তাই নিবিড় গলা শক্ত করে জড়িয়ে ধরে নিবিড়কেও সুইমিং পুলের পাশে নিয়ে চলে আসে। ওখানটা ফাঁকা থাকলেও এখানে আর ফাঁকা নেই। এখানে টেবিল চেয়ারে রাখা আছে ডেকোরেটার খুব সুন্দর করে। লাবণ্য চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কয়েক মিনিটের মধ্যে এত কিছু হয়ে যাবে। নিবিড়কে চেয়ারে বসতে দেয়। ওর সামনে ওর কিছু ফেভারিট খাবার আছে। নিবিড় মুচকে এসে লাবণ্যর দিকে তাকিয়ে গম্ভীর হয়ে যায়। হঠাৎ নিবিড়ের চোখ পড়তেই লাবণ্য মুখ নিচু করে দেয়, কারণ নিবিড়ের চোখে কিঞ্চিত রাগ স্পষ্ট। তোমার কি এইসব পছন্দ নয় লাবণ্য? খানিকটা রুড কণ্ঠে নিবিড় লাবণ্যকে প্রশ্ন করে। লাবণ্য কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন? তুমি আমার কথার উত্তর আগে দাও। তখন থেকে আমি এত কিছু করেছি তোমার জন্য, বিনিময়ে আমি তোমার মুখ থেকে এক ফোঁটা হাসিও পাচ্ছি না, চোখের পানি ছাড়া। এই সমস্যা কি বলো তো, তোমার কি সমস্যা? নিবিড়ের ধমকে বলা কথাগুলো কেঁপে ওঠে লাবণ্য। পুরনো ভয়টা পুনরায় মনের মধ্যে চেপে ধরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আমার কপালে সত্যি কি এত সুখ লেখা আছে? আসলে কি এগুলো আমার সাথে ঘটায়, কিংবা ঘটা উচিত? এত সুখ আমার কপালে সইবে তো? আবার সেই বোরিং কথাবার্তা। এত ইমাজিন করো না তুমি, বাস্তবের মাটিতে পা দিয়ে চলো। বাস্তবের মাটিতেই পা দিয়ে চলি বলেই তো ভাবলাম। লাবণ্য ভয়ে ভয়ে কথাগুলো বলে ফেলল। নিবিড় সজোরে টেবিল চাপড়ে মেরে উঠে দাঁড়ায়। তোমার ভাবা হয়ে গেল? বাড়ি চলে এসো, বাইরের গাড়ি নিয়ে ড্রাইভার ওয়েট করে থাকবে। নিবিড় হনহন করে উঠে চলে যায়। লাবণ্য নিবিড়ের যাওয়ার পানে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। লাবণ্যর সংসার প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় এবং শেষ পর্ব আর একটা আসবে।